তো আপনাদের আমি রিকোয়েস্ট করব যে আপনাদের যেটা মাইক আছে সেটা সবসময় অফ রাখেন আপাতত, বাট আফটার হ্যাঁ 40 মিনিট হতে সময় লাগবে, 40 মিনিট বা 1 ঘন্টা, যখন আসলে ভাইয়ের মুখ থেকে আমরা সবকিছু শুনবো, তারপরে আপনাদের মুখে যদি কোনো কোশ্চিন থাকে আমি আনমিউট করার সুযোগ দিব। আপনারা কোশ্চিন আস্ক করবেন ভাইকে, ভাই আনসার করবে। দেন আপনাদের ইন দ্য মিন টাইম যদি আপনাদের কোনো কোশ্চিন অ্যারাইজ হয় আপনারা টেক্সট করতে পারেন জুমে। আমি সেই টেক্সট গুলো পিক করে আমি ভাইকে জিজ্ঞাসা করব, এবং আপনাদের আনসার গুলা ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো। ঠিক আছে? তো আমি আমার পরিচয় দিয়ে নেই, অনেকে যেহেতু জয়েন করছে। আমি রাশিদুল আলম শাকির, ফাউন্ডার অফ এআই কোয়েস্ট। তো আমি আর আমার পর্বটা বাড়াইতেছি না, আমি এখন ওয়েলকাম করব আমাদের আজকের গেস্ট আলফাজ ভাইকে। উনি মূলত একজন খুবই সিনিয়র একজন মানুষ, মোর দ্যান 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স। বর্তমানে উনি কাজ করতেছেন আহ, বাংলা লিঙ্কে। বাংলা লিঙ্কে ওনার রোল হচ্ছে এন্টারপ্রাইজ ডাটা ইঞ্জিনিয়ারিং লিড ইঞ্জিনিয়ার, এবং প্রিভিয়াসলি উনি আরো কয়েকটা কোম্পানিতে কাজ করছেন অ্যাজ এ লিড ইঞ্জিনিয়ার। বিকাশে কাজ করছেন, রবিতে কাজ করছেন, এটা ছাড়াও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে উনি কাজ করছেন। তো ভাই আপনাকে ওয়েলকাম, আলফাজ ভাইয়া, আহ, আজকের থ্যাংক ইউ ওয়েবিনারে। শাকিল ভাই। প্লিজ আপনি ওয়েবিনারটা একটু কন্টিনিউ করেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি join থ্যাংক ইউ করছেন। শাকিল ভাই। থ্যাংকস এভরিওয়ান ফর জয়নিং দ্য সেশন। সো ওয়েবিনারটা শুরু করার আগে আমি জাস্ট, শাকিল ভাই বলেছেন, বাট আমি জাস্ট আমার সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলি। আমি কুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন শেষ করে প্রথমে একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জয়েন করি, এমএনএচ ইনফরমেটিক্স লিমিটেড, এটা এখন আইকিউভিয়া নামে আছে। দেন ওখান থেকে হচ্ছে আমি রবিতে অ্যাজ এ ডাটা ওয়ারেস ডেভেলপার হিসেবে জয়েন করি। ফার্দার ওখান থেকে আবার ইম্পালস বিডি লিমিটেড অ্যাজ এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। ইম্পালস থেকে দেন আমি আবার সুইচ করে বিকাশে আসি অ্যাজ এ ডাটা ওয়ারেস ডেভেলপার হিসেবে। বিকাশের পর কারেন্টলি এখন আমি আছি বাংলা লিঙ্কে অ্যাজ এ লিড ইঞ্জিনিয়ার। তো আমি আসলে ডাটা ওয়্যার হাউস এবং ডাটা ইঞ্জিনিয়ারিং দুইটা সাইডে আসলে এই মোমেন্টে টেক কেয়ার করছি। তো এটা যদি বলি আমার সংক্ষেপে আমার সম্পর্কে এতটুকুই। তো লেটস স্টার্ট উইথ দ্য মেন এজেন্ডা। শিওর ভাই। ভাই আপনি কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করে present- শাকিল ভাই, স্ক্রিন কি আমি শেয়ার করব? জি ভাইয়া, সেটা বেটার হয়। আমাকে একটা মিনিট টাইম। শিওর শিওর। ওকে, সমস্যা নেই। আমরা ভাইয়ের মুখে আসলে অনেক কিছু আজকে জানবো। আসলে ডেটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করতে গেলে অনেক বেসিক কনসেপ্ট আছে যেগুলো সম্পর্কে আমাদের নলেজ থাকা খুবই ইম্পর্টেন্ট। তো দ্যাটস ওয়াই আমরা আসলে দুইটা ভাগে ভাগ করছি। কারণ আমরা আসলে কি কোশ্চিন আস্ক করব, এই এই কোশ্চিনটা মাথায় আসার আগেও আসলে কিছু জানতে হয়। তো আমি ধরে নিচ্ছি আপনারা হয়তোবা জানেন, বাট আমি ধরে নিচ্ছি যে হয়তোবা আপনাদের এই ফিল্ড সম্পর্কে নলেজ। আচ্ছা ভাই আচ্ছা, আমি তো আমরা আমরা ধরে নিচ্ছি যে আপনারা সবাই বিগিনার এই ফিল্ডে। সো দ্যাটস ওয়াই আমরা আসলে ডাটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কনসেপ্ট গুলা সেই কনসেপ্ট গুলো আগে ক্লিয়ার করবো। আমরা সবকিছু ভাইয়ের মুখে শুনবো, তারপরে আমরা কোশ্চেন নিব। ঠিক আছে? তো আপনাদের যে কোনো কোশ্চেন আপনারা আস্ক করতে পারেন মেসেজে, জুমে। তো আমি পরবর্তীতে আপনাদের যে মেসেজ গুলো সেই মেসেজ গুলো আমার ভাইকে জিজ্ঞাসা করবো। ঠিক আছে? যে কোনো কোশ্চেন আপনারা করতে পারেন।
ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। আমরা যদি এই যে শুধু পাইথন ইউজ করে যদি ডাটা সায়েন্সের যে ইয়েগুলো আছে ফাংশনগুলো আছে এটি কাজ করি, যদি ম্যানুয়ালি না করি তাহলে কি কোনো সমস্যা হবে? আপনার কথাটা আমার আসলে ক্লিয়ার না ভাই। এই যে মানে মেশিন লার্নিং এর যে মানে ইয়েগুলো মেশিন আছে। লার্নিং আপনি র ভাবে করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, না র র ভাবে ভাবে না করে পাইথন ইউজ করি, পাইথনের যে ইয়েগুলো মডিউলগুলো আছে এগুলো ইউজ করি। মানে আপনি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতে চাচ্ছেন পাইথনের? হ্যাঁ হ্যাঁ। টেনসর ফ্লো বা পাইটর্স এগুলো? হুম হুম হুম। হ্যাঁ, কোনো সমস্যা নেই তো। এগুলোতে তো অ্যাপ্লিকেশন তৈরি করা হয়, কোনো সমস্যা নাই। আপনি স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারেন, আপনি কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ করে করতে পারেন, ইউর উইশ, আপনি ইউ। স্ক্র্যাচ থেকে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেতেছে আর কি। হ্যাঁ, স্ক্র্যাচ থেকে ডিফিকাল্ট হবে, এই জন্যই তো ফ্রেমওয়ার্ক গুলো আসছে, তাই না? হুম ফ্রেমওয়ার্ক তো হুম। আসছে মানুষকে হেল্প করার জন্য, তাই না? থ্যাংক ইউ। তো এত এত ডেভেলপিং হচ্ছে এই ফিল্ডে, তো এই জন্যই তো হচ্ছে, সবাই হুম কন্ট্রিবিউট হুম। করতেছে। এত কত লাইব্রেরি আসতেছে, ফ্রেমওয়ার্ক আসতেছে, ফ্যাসিলিটি বাড়তেছে, যাতে করে মানুষ বিজ্ঞানীরা খুব ভালোভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, এই জন্যই তো আসতেছে, তাই হুম না? হুম। এক্সকিউজ মি ভাইয়া। জি ভাই বলেন, বিভাগ ভাই বলেন। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, এই যে যদি আমি নেক্সট পিএইচডি বা রিসার্চ টাইপে যাইতে চাই, তাহলে কি হচ্ছে কি ফ্রেমওয়ার্কটা বেশি ভালো হবে না কি হচ্ছে কি স্ক্র্যাচটা, কোনটা বেশি ইফেক্টিভ? ইটস ডিপেন্ডস, এখন আপনি কোন ফিল্ডে পিএইচডি করবেন তার উপর ডিপেন্ড করতেছে। বাট না ধরেন, পিএইচডি তে যদি আপনার আপনার টার্গেট থাকে হচ্ছে যে ধরেন কোন একটা স্পেসিফিক প্রবলেম সলভ করবেন, সেই ক্ষেত্রে স্পেসিফিক প্রবলেমের তো অনেক ধরনের মানে ব্যাপার আছে আসলে। এটা এইভাবে বলাটা আসলে খুবই ডিফিকাল্ট, কিভাবে আপনি মানে ইমপ্লিমেন্ট ইন করবেন সেটা। জেনারেল আর কি, জাস্ট মানে নর্মালি আপনাদের ইন টাইপের জেনারেল, হ্যাঁ, ইন জেনারেল কেসে আপনি ফ্রেমওয়ার্ক ইউজ করবেন, কোনো সমস্যা নেই। সমস্যা নেই তাই তো? না এটা না না একটু না না, ইজি আর কোনো কি। সমস্যা নাই। দেখি মোটামুটি কয়েকটা প্রজেক্ট মানে করতে পারলে নিজের কাছে একটু কনফিডেন্ট মনে হচ্ছে, বা একটা পোর্টফোলিও দাঁড় করতে পারলে ওইভাবে জি আর জি। কি একটা ইয়ে না না, আসতেছে আর কোনো কি। সমস্যা নাই। হ্যাঁ, থ্যাংক ইউ কোনো ভাই। সমস্যা নাই। আচ্ছা ভাই, আরেকটা আরেকটা মানে টপিকের বাইরে একটা কোশ্চেন করবো ভাই, যদি কিছু না মনে করেন। হ্যাঁ, শিওর শিওর শিওর, আচ্ছা, প্লিজ। আপনি জার্মানিতে কোথায় থাকেন এক্স্যাক্টলি ভাই? আমি জার্মানিতে থাকি হচ্ছে এয়ারলাঙ্গের নামে একটা সিটি আছে, ছোট city। না, আমি নেক্সট উইক হচ্ছে ব্রিমেনে আসতেছি আর কি। তো ব্রেমেন হচ্ছে অনেক গিয়ে দূর এখান থেকে। হ্যাঁ, অনেক দূরে না? অনেক দূর, অনেক দূর। আচ্ছা আচ্ছা, না কাছাকাছি হলে আপনার সাথে তো সরাসরি দেখা করে যেতাম আর কি। হ্যাঁ, আমি থাকি হচ্ছে এয়ারলাঙ্গেনে, এয়ারলাঙ্গেন নুরেমবার্গ। থ্যাংক ইউ ভাই। আমার অফিস নুরেমবার্গ। সাকিল ভাই সরি, আমি আর একটু টাইম নিচ্ছি, আমাকে জাস্ট একটা প্লিজ, মিনিট অ্যালাউ করবেন প্লিজ। হ্যাঁ প্লিজ প্লিজ। আপনারা তো হ্যালো। এয়ারলাঙ্গেনকে চিনবেন, অনেক ভাবে শাকিল ভাই, চিনবেন। জি। আপনি পিএইচডি করার প্ল্যান আছে? পিএইচডি আহ এই মুহূর্তে নাই, এই মুহূর্তে কোনো পেরেন্টস পান। আর এখন তো আপনি কাজ করছেন কি নিয়ে, ওইটা ব্যাপারে যদি একটু জানাতেন। আমার মানে এখনকার ডে টু ডে কাজের কি ধরনের কাজ কাজের করতে ফি- হয়? কাজের ফিল্ড হচ্ছে মূলত অটোমেশন রিলেটেড, অটোমেশন এন্ড হচ্ছে পাইথন মেথড অটোমেশন প্লাস হচ্ছে যে ডেটাবেস রিলেটেড আর কি। আচ্ছা, So, পাইথন ইউজ করতে আমার হয় স্ক্রিনে দেখা অটোমেশনের যাচ্ছে? জন্য। আচ্ছা আমরা, আচ্ছা ভাইয়া হ্যাঁ প্রায় আপনার স্ক্রিন ভিজিবল, আমি তাহলে ইয়া করে দিচ্ছি, স্টপ করে দিচ্ছি আমার ইয়াটা। ওকে, আমার মনে হয় স্ক্রিনটা পুরোপুরি ভিজিবল হয়ে গেছে। আচ্ছা, আপনাদের সাইড থেকে কি সবকিছু ভিজিবল, একটু কাইন্ডলি জানান। ওকে, ঠিক আছে ভাই। ডাটা ইঞ্জিনিয়ারিং, তো ডাটা ইঞ্জিনিয়ারিং বোঝার জন্য আমাদের প্রথমে আসলে আমরা মোটামুটি সবাই জানি আসলে ডাটা ভাইয়া, ডাটা জিনিসটা কি। ভাইয়া জি ভাইয়া আমি যে আমি রিকোয়েস্ট করবো আপনি একটু যদি স্লাইডটা শেয়ার করুন, মানে স্লাইড শেয়ারিং মোডে যাইতে। হ্যাঁ এখন ঠিক আছে তো, হ্যাঁ প্লিজ এবার ঠিক আছে। দেখা যাচ্ছে এখন? হ্যাঁ এখন পারফেক্ট পারফেক্ট, প্লিজ হ্যাঁ এখন পারফেক্ট, ঠিক আছে, থ্যাংক ইউ।
এক্সেল স্প্রেডশিটে আপনারা যখন ডাটা দেখেন যে ডাটাটা একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে থাকে, রো কলাম এইভাবে একটা মানে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন টা খুবই সুন্দর থাকে, এই ধরনের ডাটাকে আসলে স্ট্রাকচার ডাটা বলা হয়। দেন যদি আনস্ট্রাকচার ডাটার কথা বলি, যেটা আমি একটু আগে বলছিলাম যে এই যে ভিডিওস বা আমরা বিভিন্ন ইমেল করি এবং বিভিন্ন ফেসবুক বা লিঙ্কডইনে আমরা যেগুলো পোস্ট করি বা পোস্ট দেখি, এই ধরনের ডাটাগুলো আসলে ওয়েল অর্গানাইজড না, ঠিক আছে? তো এই ধরনের ডাটাগুলোকে একটা আনস্ট্রাকচার ডাটা বলা হয়। দেন আসে হচ্ছে সেমি স্ট্রাকচার ডাটা, এটা বেসিক্যালি পার্শিয়ালি অর্গানাইজড আবার কিছুটা আনঅর্গানাইজড, মানে দুটা মাঝামাঝি। তো এটাকে আসলে সেমি অর্গানাইজড ডাটা বলা হয়, যেমন জেসন বা এক্সএমএল, এগুলোকে আসলে সেমি স্ট্রাকচার ডাটা বলা হয়। জেসন স্ট্যান্ড ফর হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, হোয়ারএজ এক্সএমএল হচ্ছে এক্সটেন্ডেবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এগুলো আপনারা যদি একটা গুগলে সার্চ করেন জেসন এক্সএমএল, আপনারা এক্সাম্পল দেখতে পাবেন যে জেসন বা এক্সএমএলটা আসলে দেখতে কিরকম হয়। তো নেক্সট স্লাইডে আমরা যদি যাই, আমাদের এই যে আমি যেটা প্রথমে বললাম যে আমাদের চারিদিকে যে অসংখ্য হিউজ অ্যামাউন্ট অফ ডাটা আছে, তো এই ডাটাগুলো আসলে সোর্স কি? তো সোর্স হচ্ছে আসলে দুইটা, একটা হচ্ছে হিউম্যান জেনারেটেড, মানে আমরা হিউম্যান আমরা জেনারেট করছি ডাটা, সেখানে হতে পারে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করছি, আমরা বিভিন্ন ফোন দিয়ে মেসেজিং করছি, আমরা বিভিন্ন ফটো শেয়ার করছি ইনস্টাগ্রাম বা ফেসবুক, এগুলো হচ্ছে আসলে হিউম্যান জেনারেটেড ডাটা। হোয়ারাজ মেশিন থেকে যেসব ডাটা জেনারেট হচ্ছে, যেমন মেশিন থেকে আমাদের সেন্সর ডাটা জেনারেট হয়, বিভিন্ন সার্ভার থেকে সার্ভারের লগস জেনারেট হয়, তারপরে ট্রানজাকশনস জেনারেট হয়। লেটস সে আপনি বিকাশ বা নগদ বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি আপনি কোনো ট্রানজাকশন করেন, সেখান থেকেও ডাটা জেনারেট হচ্ছে। তো দিজ আর কল হচ্ছে মেশিন জেনারেটেড ডাটা। তো এই দুই টাইপের ডাটা সোর্স আছে, হিউম্যান জেনারেটেড অ্যান্ড মেশিন জেনারেটেড ডাটা। এবার হচ্ছে আমাদের যেই যেই ওয়েবিনার যেইটা নিয়ে শুরু হয়েছে আসলে বিগ ডাটা ইঞ্জিনিয়ারিং, সেই বিগ ডাটা। তো একটা ডাটা, আমরা তো ডাটা দেখছি বিভিন্ন, ডাটাকে কেন বিগ বলা হচ্ছে? এটা তো নর্মাল ডাটা বললেও হতো, কেন এটা বিগ বলা হচ্ছে? বেসিক্যালি এটা বিগ বলার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এই ডাটাটা লার্জ ভলিউম এবং এটার কমপ্লেক্সিটিটা অনেক ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এই হিসাবে এটাকে বিগ ডাটা বলা হচ্ছে। এবং এর সাথেও আরো 5টা নেচার আছে এই ডাটাটার, যে 5টা নেচারের কারণে আসলে একটা ডাটাকে বিগ ডাটা বলা হয়। তো প্রথমে আসতেছে ভলিউম। ভলিউম হচ্ছে যে আসলে এই যে আগের স্লাইডে আমি যে বললাম যে আপনার ডাটা দুইভাবে জেনারেট হয়, হিউম্যান জেনারেটেড বা মেশিন জেনারেটেড। তো এইভাবে প্রত্যেকটা সেকেন্ডে পেটাবাইটস অফ ডাটা জেনারেট হচ্ছে। আমি একটা গতকালের আর্টিকেল দেখছিলাম যেখানে কারেন্টলি 300 মিলিয়ন টেরাবাইট ডাটা পার ডেতে জেনারেট হয়। তো ক্যান ইউ ইমাজিন যে এই ডাটার ভলিউমটা কি পরিমাণ? তো এখন মানে আমরা এখন থেকে মানে 10 or 15 ইয়ার্স এগো আমাদের কাছে স্মার্টফোন বা আদার বিভিন্ন আইওটি ডিভাইস বা বিভিন্ন রকম ডিভাইস গুলো ছিল না। তো তখনকার সময় থেকে কারেন্ট সিচুয়েশন যদি আপনারা কম্পেয়ার করেন, দেখবেন এখন কিন্তু ভ্যারাইটিস রকম ডাটা জেনারেট হচ্ছে এবং এটার ভলিউম কিন্তু হিউজ। তারপরে হচ্ছে আমাদের আসতে আসতে ভেলোসিটি হচ্ছে আসলে ডাটার যে জেনারেট হচ্ছে এটা আসলে কতটা স্পিডে জেনারেট হচ্ছে এবং তার জেনারেট হওয়ার পর এটা আসলে প্রসেস হচ্ছে, এটাকে আসলে ভেলোসিটি বলা হয়। দেন হচ্ছে ভ্যারাইটি, যেটা আগের স্লাইডে বলে আসলাম যে আমরা আসলে 3 টাইপস অফ ডাটা নিয়ে আসলে কাজ করি, যেটা হচ্ছে স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড, 3 টাইপস অফ ডাটা। তো এটা আসলে ভ্যারাইটি অফ ডাটা, যে এই ডাটা যে বিভিন্ন সোর্স থেকে জেনারেট হয় এটা কি কি টাইপের হতে পারে। ফোর্থ হচ্ছে ভেরাসিটি হচ্ছে আপনার বিভিন্ন সোর্স থেকে যে ডাটা জেনারেট হচ্ছে এটা আসলে কতখানি অ্যাকুরেট, অ্যাকুরেসি অফ দ্য ডাটা যেটা সেটা কতটা মেনটেন করা হচ্ছে, এটা আসলে ভেরাসিটি এই অ্যাট্রিবিউট বা ক্যারেক্টারিস্টিক্স অফ বিগ ডাটা দিয়ে আসলে বোঝানো হয়। দেন মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ভ্যালু। দেখেন ডেটা কিন্তু আমাদের চারপাশে প্রচুর ডেটা কিন্তু আছে, বাট আসলে আমরা এই ডেটা থেকে আমরা কতটা ইনসাইট, মানে এই ডাটার মধ্যে থেকে আমরা কিভাবে এর একটা মিনিংফুল জিনিস বের করে নিয়ে আসতে পারবো এবং সেই জিনিসটা দিয়ে ফার্দার অ্যানালাইসিস করে আমরা আই মিনস কোনো কোম্পানি একটা কোনো ডিসিশন মেক করে ফার্দার কোনো
অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো ড্রাইভ দিতে গেলে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে ভ্যালু, মানে একটা ডেটা থেকে কিভাবে ইনসাইটস বের করা যায় বাই অ্যানালাইজিং বিগ ডেটা। তো এই 5টা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে একটা মানে একটা যে কোনো ডাটাকে আসলে বিগ ডাটা বলার জন্য এই 5টা ক্যারেক্টারিস্টিক্স থাকা লাগে। ওকে, নেক্সট হচ্ছে আসলে আমাদের কারেন্ট এই সিনারিওতে, কারেন্ট সিচুয়েশনে বিগ ডাটা কেন জরুরি। আমি আগের স্লাইডে বলতেছিলাম যে আসলে কারেন্ট এখন বিজনেসটা হয়ে গেছে কি ডাটা ড্রিভেন বিজনেস। আপনার চারিদিকে চতুর্পাশে বহুত ডাটা আছে, আপনি আসলে ডাটাকে কিভাবে এটাকে ইউজ করবেন, কিভাবে ডাটাটাকে ইউটিলাইজ করবেন, কিভাবে ডাটা থেকে ইনসাইটস বের করবেন, এবং ওই ইনসাইটস উপর বেস করে আপনি বিভিন্ন ডিসিশন দিবেন এবং সেই ডিসিশন উপর বেস করে কোম্পানি প্রফিট করবে। সো পুরা জিনিসটা আসলে একটা ডাটা ড্রিভেন একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে আসলে কারেন্টলি। তো সেই হিসাবে চিন্তা করলে আসলে বিগ ডাটা খুবই ভাইটাল একটা রোল প্লে করে। অ্যাপার্ট ফ্রম দিস, এটা বিভিন্ন ইনোভেটিভ বিভিন্ন লেটস হেলথ কেয়ার, ফাইন্যান্স বা রিটেল বিভিন্ন জায়গাতেও হলো বিভিন্ন ইনোভেটিভ কিছু করার একটা প্রোভাইড করে বিভিন্ন অপরচুনিটিস। তারপরে আরেকটা জিনিস যেটা আপনারা খুবই মানে এখন শুনতেছেন যে মেশিন লার্নিং। তো মেশিন লার্নিংটা আসলে কি? মেশিন লার্নিংটা হচ্ছে আপনার এই যে যে র ডাটাকে তো আপনার বা এই বিগ ডাটা, আমি যদি বলি বিগ ডাটাকে তো ফার্দার প্রসেস করার পর যখন একটা ভালো একটা শেপে আসতেছে, একটা স্ট্রাকচার শেপে আসতেছে, তখন এই ডাটার উপরে আসলে বিভিন্ন ধরনের প্রেডিকশন, বিভিন্ন ধরনের মেশিন লার্নিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করা হচ্ছে। এবং অ্যালগোরিদম থেকে আসলে কাস্টমারের বিহেভিয়ার কি, কাস্টমার আসলে কি চায়, তার প্রিফারেন্সটা কি, এই জিনিসগুলো আসলে বের করে নিয়ে আসতেছে কিন্তু এই বিগ ডাটা টেকনোলজির হেল্প নিয়ে। তো কাস্টমারের একটা প্রিফারেন্স বা কাস্টমারের একটা সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এই জিনিসগুলা বের করার জন্য কিন্তু বিগ ডাটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো আমি মোটামুটি বোঝার চেষ্টা করছি আসলে বিগ ডাটা ইম্পর্টেন্সটা কারেন্ট মার্কেট আসলে বা কারেন্ট সিনারিওতে কতটা ইম্পর্টেন্ট এই মোমেন্টে। এবার হচ্ছে যেটা আমি প্রথম বলছিলাম যে কেন একটা ডাটাকে বিগ ডাটা বলা হচ্ছে আর নর্মাল একটা ডাটা, দুটোর মধ্যে আসলে ডিফারেন্সটা কোন জায়গাতে। প্রথমে আস্তে আস্তে ভলিউম। আমাদের যে নর্মাল আমরা যেসব ডাটা দেখি আপনার এক্সেল ফাইলে বা হচ্ছে কোনো স্প্রেডশিটে, এই ডাটা আসলে সাইজটা খুবই ছোট, এবং আমাদের বিভিন্ন মার্কেটে বিভিন্ন টুলস অ্যাভেলেবল আছে, এইসব টুলস ট্র্যাডিশনাল টুলস এগুলো ম্যানেজ করা যায়। হোয়ারাস বিগ ডাটা আসলে খুব এক্সট্রিমলি লার্জ ইন সাইজ, এই জন্য আসলে নামটা আসলে বিগ হয়েছে। একটা ডাটা বিগ এই কারণে যে এটার সাইজটা অনেক বড়, এবং এটার সাইজ সামটাইমস পেটাবাইট, এক্সাবাইট, সাম মিলিয়ন অফ টেরাবাইটেও চলে যাচ্ছে। দেন ভেলোসিটি, যেটা আগের স্লাইডে বলছিলাম যে আসলে কি স্পিডে ডাটা জেনারেট হচ্ছে, যেখানে হচ্ছে নর্মাল এটা হচ্ছে স্লোয়ার রেটে ডাটা জেনারেট হয়, এবং আমরা আসলে প্রেডিক্ট করতে পারি যে লেটস আজকে আমার এই ডাটা জেনারেট হতে 1 ঘন্টা সময় লাগে, তো আগামীকালকেও বা পরশু দিনকে হয়তো বা ওই ডাটাটাও 1 ঘন্টাই লাগবে জেনারেট হইতে। হোয়ারাস আসলে বিগ ডাটাটা এত র্যাপিডলি এত ফাস্ট জেনারেট হয় যে আসলে মানে এটার ইন্টেন্সিটিটা খুবই হাই স্পিডে জেনারেট হয়, এবং রিয়েল টাইম এটার প্রসেসিং দরকার হয়। কারণ আপনার ডাটাটাকে আপনি যদি রেখে দেন, দেখা যাবে এটা জমতে জমতে অনেক সাইজ, অনেক ভলিউম বেড়ে যাবে, সেক্ষেত্রে প্রসেসিং করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়। তো অনেক সময় এই জন্য রিয়েল টাইম প্রসেসিংটাও বিগ ডাটাতে এনাবল করা আছে, যেটা আসলে নর্মাল ট্র্যাডিশনাল ডাটার ক্ষেত্রে নাই, অনেকটাই নাই বলতে বলা যেতে পারে। ভ্যারাইটিও সেম। ভ্যারাইটি হচ্ছে আসলে আমরা যেটা বলতেছিলাম যে আমরা যেরকম ডাটা দেখি এটা আসলে স্ট্রাকচার ডাটা বিভিন্ন স্প্রেডশিটে, হোয়ারাস বিগ ডাটাতে হচ্ছে 3 ধরনের ডাটা থাকে, আগেই বলছি স্ট্রাকচার, আনস্ট্রাকচার ডাটা। কমপ্লেক্সিটির দিক দিয়ে হচ্ছে আসলে নর্মাল ডাটাগুলো একটু লো কমপ্লেক্স, ইজি টু আন্ডারস্ট্যান্ডেবল, সহজে বোঝা যায়। বিগ ডাটাটা আসলে এটা যেহেতু ডিফারেন্ট ফরম্যাটে থাকে, বিভিন্ন প্যাটার্নে থাকে, এটা আসলে এটা কমপ্লেক্সিটি একটু বেশি। প্রসেসিং মেথডস হচ্ছে আমাদের আপনারা ডেটাবেস এই টার্মটা শুনে থাকবেন, অবশ্যই শুনে থাকবেন। ডেটাবেস একটা জিনিস, ডাটা ওয়ারহাউসটা একটা নতুন হয়তো আপনার কাছে মনে হতে পারে। তো আমরা পরের স্লাইডগুলোতে আসলে ডাটাবেসটা কি এগুলো বলবো, এক্সপ্লেন করবো। বাট এই নর্মাল ডাটা আসলে ডাটাবেস এবং ডাটা ওয়ারহাউসের মাধ্যমে আসলে এটা প্রসেস করা যায়। হোয়ারাস বিগ ডাটার জন্য কিছু টুলস আছে, এগুলো আপনার কাছে নতুন মনে হতে পারে, যেটা আপাচি, হাডুপ, স্পার্ক, নোসিকুয়েল ডাটাবেস, এইগুলো থ্রুতে আসলে বিগ ডাটাকে প্রসেস করা হয়। ওকে, তো আগের স্লাইডে যেটা বলছিলাম যে
ডাটাবেস এবং ডাটা ওয়্যারহাউসটা আসলে কি, মানে আমাদের ট্র্যাডিশনাল ডাটার ক্ষেত্রে। দেখেন, আমরা হচ্ছে আমাদের সবার কাছে মোটামুটি এনআইডি কার্ড আছে না? তো এনআইডি কার্ডে বেসিক্যালি কি থাকে, আমাদের নাম থাকে, আমাদের মায়ের নাম, বাবার নাম, জন্ম তারিখ, ইনফরমেশন গুলো। তো এই ইনফরমেশন গুলো তো কোনো একটা জায়গায় স্টোর করা হয়, তাই না? তো এরকম একটা কোনো কম্পিউটার সিস্টেম যেখানে আমাদের এই এই বিভিন্ন টাইপস অফ ডাটা স্টোর করা হয়, যেসব ট্র্যাডিশনাল ডাটাগুলোকে, এই ডাটাতে আসলে সিম্পলি বলা হয় ডাটাবেস, ঠিক আছে? এবং বিভিন্ন কালেকশন অফ ডাটা এখানে স্টোর করা হয়। এই ডাটাবেসটা আসলে এভাবে ডিজাইন করা হয় যাতে হচ্ছে আমরা ইজিলি ডাটাটাকে স্টোর করতে পারি, আমাদের যখন দরকার হয় আমরা ডাটাটাকে ওখান থেকে রিট্রিভ করে আনতে পারি, এবং কোনো ধরনের ডাটা যদি আমাদের কোনো চেঞ্জেস দরকার হয়, কোনো মডিফিকেশন দরকার হয়, লেটস আপনারা এনআইডি কার্ডের কথা চিন্তা করেন, আপনাদের যদি এনআইডি কার্ডে কোনো ভুল থাকে, এনআইডি কার্ডটা আপনারা কারেকশন করতে চান, তখন আসলে বেসিক্যালি কি হয়, ওই ডাটাবেসেই আপনার ইনফরমেশন গুলো আপডেট করে, ঠিক আছে? তো এই ধরনের কাজগুলো আসলে ডাটাবেসে করা হয়। তো ডাটাবেসে কিছু কি ক্যারেক্টারিস্টিক্স আছে, তার মধ্যে হচ্ছে ডাটা স্টোরেজটা, ডাটা কিভাবে থাকে ডাটাবেসে। ডাটাবেসে আসলে ডাটাগুলো বিভিন্ন টেবিলস আকারে থাকে। টেবিলের মধ্যে আবার রো কলাম থাকে। আপনি যদি একটা স্প্রেডশিটের কথা চিন্তা করেন, একটা এক্সেলে আপনার বিভিন্ন শীট তৈরি করা হয়, তাই না? তো আপনি শীটটাকে যদি মনে করেন একটা টেবিল, তো এই টেবিলের মধ্যে আপনার রোস থাকে, কলামস থাকে, রেকর্ডস থাকে, ঠিক আছে? এই রেকর্ডস গুলো কলাম এবং রো এভাবে ভাগ করা থাকে। এভাবে খুব ইজিলি একটা অর্গানাইজ এবং স্ট্রাকচার ওয়েতে ডাটাটা স্টোর করা হয় হচ্ছে টেবিলের মধ্যে ইনসাইড ডাটাবেস। এরকম হাজার হাজার টেবিলস। এটা একটা বিশাল কাজ। কাইন্ডলি একটু কেউ যদি মিট করতেন। নেক্সট হচ্ছে ডাটা ইন্টিগ্রিটি। ডাটা ইন্টিগ্রিটি হচ্ছে আসলে আমরা যে ডাটাবেসে স্টোর করতেছি, সেই ডাটাটা আসলে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, একটা ডাটাটা যতদিন ধরে আসলে ডাটাবেসে স্টোর করা হচ্ছে, ডাটা যেন অ্যাকুরেসি এবং তার কনসিস্টেন্সি যেন মেনটেন করা হয়, এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। স্কেলেবিলিটি, এই টার্মটা আপনারা এই ফার্দার লেকচারগুলোতে খুবই শুনবেন, আমি এটা পরে ডিসক্রাইব করতেছি স্কেলেবিলিটি কি। তো স্কেলেবিলিটি হচ্ছে আসলে যখন ডাটাবেসে ডাটার ভলিউম বাড়তে থাকে, অবশ্যই ডাটাবেসে তো ডাটা অ্যাড হতে থাকে, তো ডাটা যখন অ্যাড হতে পারে এবং সাথে সাথে বিভিন্ন ইউজার, আজকে দেখা যাচ্ছে 10 জন ইউজার ডাটাবেস ইউজ করতেছে, সামনে 1 মাস পরে আরো 2 জন ইউজার অ্যাড হলো, তো এইভাবে ইউজার ডাটা যে অ্যাড হচ্ছে এটার জন্য ডাটাবেস হ্যান্ডেল করতে পারে, এটার ক্যাপাবিলিটির জন্য ডাটাবেস থাকে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সিকিউরিটি। আমার একটা ডাটাবেসের জন্য আনঅথরাইজড অ্যাক্সেস যেন কেউ করতে না পারে, বাইরের থেকে কেউ যেন কোম্পানির বাইরে থেকে যেন ডাটাবেসটাকে অ্যাক্সেস করতে না পারে, এটাকে ইনশিওর করাটাও হচ্ছে ডাটাবেসটা ইনশিওর করে। বিভিন্ন রকম তার মেকানিজম, বিভিন্ন তার অ্যালগোরিদম বা বিভিন্ন ওয়ে আছে এটা সিকিউরিটি তার মানে সিকিউরিটিটা প্রিভেন্ট করার জন্য, মানে আনঅথরাইজড অ্যাক্সেসটা প্রিভেন্ট করার জন্য। এখন ডাটাবেস হচ্ছে আসলে ভ্যারাইটিস রকম ডাটাবেসও আছে, যেটা হচ্ছে আরডিবিএমএস, যেটাকে রিলেশনাল ডাটাবেস বলা হয়। আরডিবিএমএস হচ্ছে আপনার যেটা এসকিউএল, যেটা আপনার হয়তো শুনে থাকবেন, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আসলে এই রিলেশনাল ডাটাবেসকে ডাটা স্টোর করা থেকে শুরু করে ডাটা ফেচ করা, ডাটা মডিফাই করা, ডাটা ডিলিট করা, এরকম কাজগুলো আসলে এসকিউএল এর থ্রুতে করা হয়। এবং ডাটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এসকিউএলটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমরা ফার্দার স্লাইডে এগুলো ডিসকাস করব। ভ্যারাইটিস ডিফারেন্ট টাইপস অফ ডাটাবেস, রিলেশনাল ডাটাবেস বর্তমানে এখন মার্কেটে আছে, যেমন মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল, ওরাকেল, এগুলো আপনারা হয়তো শুনে থাকবেন নামগুলো। তারপরে আছে নোএসকিউএল। নোএসকিউএল মানে কি? নট অনলি এসকিউএল আসলে। তো এটা হচ্ছে আনস্ট্রাকচার্ড এবং লার্জ স্কেল যেগুলো ডাটা থাকে, এগুলো মেনটেন করার জন্য আসলে নোএসকিউএল ডাটাবেস ইউজ করা হয়। এগুলো হতে পারে মঙ্গোডিবি, ক্যাসান্ড্রা। ইন মেমোরি ডাটাবেস হচ্ছে মেমোরিতে হচ্ছে ডাটাকে স্টোর করা হয়, যেহেতু মেমোরি থাকে, সো এটা খুব ফাস্ট ডাটা রিট্রিভ করা যায় এখান থেকে। রেডিস হচ্ছে ওয়ান অফ দেম। ডিস্ট্রিবিউটেড ডাটা হচ্ছে ডাটা হচ্ছে বিভিন্ন লোকেশনে, বিভিন্ন সার্ভারে, বিভিন্ন নোডে এই ডাটাগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে, এবং এটা থেকে আসলে একটা ডাটা রিট্রিভালটা অনেক ফাস্টার হয়। এগুলো এক্সাম্পল হতে পারে যেমন অ্যাপাচি, ক্যাসান্ড্রা, ডায়নামোডিবি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। আচ্ছা, ডাটা ওয়্যারহাউস, আমরা যেটা প্রিভিয়াস স্লাইডে বলছিলাম, ডাটা ওয়্যারহাউসটা আসলে কি? ওয়্যারহাউসটা বেসিক্যালি কি? ওয়্যারহাউসটা হচ্ছে গুদাম, তাই না? আপনারা যদি এমনি কোনো প্রোডাক্ট সম্পর্কে চিন্তা করেন, এখানে আপনার কোনো কোম্পানি বিভিন্ন রকম প্রোডাক্টস থাকতে পারে, আপনার কি হয়, একটা গুদামের ডাটাগুলো রাখা হয়, তারপর হচ্ছে এই ডাটাগুলো থেকে বিভিন্ন আপনার
যেতে পারে কোনো রিটেল শপেও যেতে পারে বা কোনো আদার্স অন্য কোনো ডাইরেক্ট কাস্টমার কাছেও যেতে পারে, তাই না? তো ডাটা ওয়ারেহাউসটা আসলে কাইন্ড অফ এরকম যে যেখানে হচ্ছে একটা সেন্ট্রাল রিপোজিটরি, যেখানে হচ্ছে বিভিন্ন সোর্স থেকে ডাটা আসবে এবং আমরা একটা সেন্ট্রাল একটা জায়গাতে ডাটাগুলোকে স্টোর করে রাখবো। এটা আসলে ডাটা ওয়ারেহাউস। এবং ডাটা ওয়ারেহাউসটা কেন লাগতেছে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ডাটা ওয়ারেহাউসটা আসলে লাগতেছে হচ্ছে আমাদের বিজনেস ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটি, মানে লেটস সে বিভিন্ন রিপোর্টিং, বিভিন্ন অ্যানালাইসিস, এই যে মেশিন লার্নিং, বিভিন্ন রকম আপনারা ফার্দার একটা ডাটা সোর্স সিস্টেম থেকে আনার পর ফার্দার তাকে বিভিন্নভাবে প্রসেস করার পর বিভিন্ন রিপোর্টিং বা অ্যানালিসিস যে করা হয়, এটাকে এনাবল করার জন্য আসলে ডাটা ওয়ারেহাউসটা দরকার। তো কি ক্যারেক্টারিস্টিক্স আছে একটা ডাটা ওয়ারেহাউসের? এটা হচ্ছে সেন্ট্রাল স্টোরেজ, আমাদের বিভিন্ন সোর্স থেকে ডাটা আসতে পারে এবং বিভিন্ন সোর্স থেকে ডাটা এসে একটা সেন্ট্রাল একটা জায়গাতে থাকে। ডাটা ওয়ারেহাউস আসলে বেসিক্যালি ডিলস উইথ হিস্টোরিক্যাল ডাটা, এটাকে বিভিন্ন ট্রেন্ড অ্যানালাইসিস, যে এটাতে আমার পাস্ট ডাটা কিরকম ছিল আর এখনকার ডাটা কিরকম আছে আমি একটু কম্পেয়ার করে দেখি, তো এই জন্য হিস্টোরিক্যাল ডাটাকে এখানে স্টোর করা হয়। এটা আসলে কুইরি স্ট্রাকচার এমন করা যাতে ফাস্টার কুইরি এখানে এক্সিকিউশন করা যায়। দেন হচ্ছে এখানে প্রিভিয়াসলি বলছিলাম যে ডাটা সোর্স এখানে ইন্টিগ্রেট করা হয় ডাটা ওয়ারেহাউসে। তো এই ডাটাটা আসতে পারে বিভিন্ন সোর্স থেকে, যেমন আপনার এই যে বিভিন্ন ডাটাবেসের কথা আমরা বলতেছিলাম, মাইএসকিউএল, ওরাকেল, পোস্টগ্রেসকিউএল, এরকম বিভিন্ন ডাটাবেস থেকে আসতে পারে। ফ্ল্যাট ফাইল মিনস হচ্ছে আপনার আমরা যে বিভিন্ন .txt ফাইল দেখি, .csv ফাইল দেখি, এরকম বিভিন্ন ফ্ল্যাট ফাইল থেকে আসতে পারে। আবার বিভিন্ন এক্সটার্নাল ডাটা স্ট্রিম, লেটস সে বিগ ডাটা থেকেও আপনার ডাটা ওয়ারেহাউসে ডাটা আসতে পারে, বা ইভেন বিভিন্ন এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এগুলো থেকেও ডাটা আসতে পারে। তো বিভিন্ন ভ্যারাইটি অফ সোর্স থেকে ডাটা আসলে আমাদের ডাটা ওয়ারেহাউসে ইন্টিগ্রেট হতে পারে। আচ্ছা, কি কোর কম্পোনেন্টস আমাদের ডাটা ওয়ারেহাউস হতে পারে? তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইটিএল। ইটিএল হচ্ছে এক্সট্রাক্ট ট্রান্সফরমেশন এন্ড লোড। তো ইটিএলটা আসলে বেসিক্যালি বিভিন্ন সোর্স সিস্টেম থেকে আমাদের ডাটাকে আমরা কালেক্ট করি, বিভিন্ন আমরা এখানে ফর্মুলা বা বিভিন্ন হচ্ছে লজিক অ্যাপ্লাই করি টু ট্রান্সফর্ম ইট, দেন ফার্দার এটাকে ডাটা ওয়ারেহাউসে লোড করা হয়। এটা আসলে এরকম ই ফর এক্সট্রাকশন, টি ফর ট্রান্সফর্ম, এল ফর লোডিং। তো এইভাবে ইটিএল এটাকে বলা হয় ডাটা ওয়ারেহাউসের ওয়ান অফ দ্য কোর কম্পোনেন্টস। দেন হচ্ছে ডাটা ওয়ারেহাউসে মেটাডাটা থাকে। মেটাডাটার ব্যাপারটা কি? এই যে আমি একটাকে বলছিলাম টেবিল আসলে বেসিক্যালি আপনার টেবিলের মধ্যে বিভিন্ন ফিল্ড থাকে, তাই না? লেটস সে মনে করেন আপনার স্টুডেন্টস একটা টেবিল, এখানে একটা স্টুডেন্টের নাম থাকতে পারে, স্টুডেন্টের এজ থাকতে পারে, স্টুডেন্টের অ্যাড্রেস থাকতে পারে। তো এরকম বিভিন্ন ইনফরমেশন এক একটা করে ফিল্ড, এই ফিল্ডের আবার বিভিন্ন ধরনের ডাটা টাইপ থাকে। যেমন একটা স্টুডেন্টের এজ, এটা তো একটা নাম্বার, তাই না? তো আবার স্টুডেন্টের অ্যাড্রেসটা কি? একটা হচ্ছে আপনার ক্যারেক্টার, একটা স্ট্রিং। তো এই যে স্টুডেন্ট টেবিলের যে ও কি টাইপের ডাটা হোল্ড করে, ওর ডাটার অ্যাবাউট ডাটা, মানে ডাটার যে ডাটাটা, এটাকে আসলে মেটাডাটা বলা হয়। দেন এটার আরেকটা জিনিস হচ্ছে ওল্যাপ, অনলাইন অ্যানালিটিক প্রসেসিং ইঞ্জিন থাকে, যেটা আসলে মাল্টিডিমেনশনাল অ্যানালিসিস করার জন্য ওল্যাপ ইঞ্জিনটা ইউজ করা হয়। তো এই তিনটা কম্পোনেন্টস হচ্ছে ডাটা ওয়ারেহাউস। ওকে, নেক্সট হচ্ছে আমরা যদি যাই যে এই যে ডাটাবেস আর ডাটা ওয়ারেহাউসের মধ্যে পার্থক্যটা কোথায়? ডাটাবেসটা আসলে ট্রানজাকশনাল প্রসেসিং। ট্রানজাকশন মিন্স হচ্ছে আপনারা বিভিন্ন যে ট্রানজাকশন করেন একটা রিটেল শপে, যে লেটস সে বিকাশে পেমেন্ট করেন, তো এই ধরনের কেসগুলোতে ডাটাবেস ইউজ করা হয়। ডাটা ওয়্যারহাউস হচ্ছে বিভিন্ন অ্যানালিটিক পারপাস, বিভিন্ন রিপোর্টিং পারপাস, এই পারপাসে ডাটা ওয়্যারহাউস ইউজ করা হয়। ডাটাবেসে আসলে কারেন্ট এবং রিয়েল টাইম যে ডাটাগুলা, এগুলো হচ্ছে আসলে হোল্ড করে, হোয়ারাস ডাটা ওয়্যারহাউস হচ্ছে আসলে হিস্টোরিক্যাল ডাটা থাকে, এবং এই ডাটাগুলা অ্যাগ্রিগেটেড মানে সামারি আকারে বিভিন্ন সাম করে, বিভিন্ন গ্রুপিং করে আসলে ডাটা ওয়্যারহাউসে ডাটাটা রাখা হয়। দেন ওয়ান অফ দ্য খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে নর্মালাইজেশন। ডাটাবেসে হচ্ছে ডাটাটা হাইলি নর্মালাইজ করে রাখা হয়। কেন? কারণ হচ্ছে দেখা যায় কি, যে আপনার মনে করেন একটা কাস্টমারের বিভিন্ন টাইপস ইনফরমেশন থাকে, তাই না? তো ইনফরমেশন গুলা একসাথে একই টেবিলের মধ্যে না রেখে এটা বিভিন্ন রিলেটেড টেবিলে জিনিসটাকে রাখা হয়, এবং যাতে এমনভাবে রাখা হয় যাতে কোনো ধরনের রিডান্ডেন্সি না হয়, কোনো ধরনের ডুপ্লিকেশন না হয়। এই জিনিসটাকে আসলে নর্মালাইজেশন বলা হয়। নর্মালাইজেশনটা আসলে ডাটাবেসে মেনটেন করা হয়, বাট ডাটা ওয়্যারহাউসে এই নর্মালাইজেশনটা মেনটেন করা হয় না। এটা কেন করা হয় না, এটা পরের স্লাইডে পরের ইয়াতে বলছি। কারণ হচ্ছে যে ডাটাবেসে আমরা ফ্রিকোয়েন্টলি রিড রাইট করি। আমরা ডাটাবেসে যেমন ডাটা স্টোরও করতেছি, ডাটাকে আবার রিডও করে নিয়ে আসতেছি।
ভাইরাস ডেটা বলতে আমরা শুধু হচ্ছে ডেটাগুলোকে আসলে ডাটা রিড পয়েন্ট অফ ভিউ থেকে আসলে বেশি চিন্তা করি এই পয়েন্ট অফ ভিউ থেকে। তো যেহেতু আমরা আসলে ডাটাকে রিড করি, তো রিড করার জন্য দেখেন আপনার যদি এই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি যে আমরা খালি একটা ডাটাবেসে ডাটা রিড করব, তখন কি হয়, একটা কাস্টমারের সমস্ত ডাটা যদি আমরা একটা টেবিলে রাদার দেন বিভিন্ন টেবিলে না রেখে যদি একটা টেবিলে ডাটাগুলো রাখি, তাহলে ডাটা কি আমরা যদি একটা কাস্টমারের ইনফরমেশন নিই, তাহলে কি মোটামুটি সব ওর রিলেভেন্ট ইনফরমেশনগুলো একটা জায়গা থেকে পেয়ে যাই, রাদার দেন আপনার বিভিন্ন টেবিলগুলোকে মার্চ করে বা জয়েন করে, তাই না? তো এই জন্য আসলে ডাটাগুলোকে ডাটাবেসে ডিনরমালাইজ করে রাখা হয়, ভাইরাস নরমালাইজ করে রাখা হয় হচ্ছে ডাটাবেসে। কুইরি কমপ্লেক্সিটি বলা হয় এখানে আসলে যে এসকিউএল, একটুকে আমরা বলতেছিলাম স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আসলে সিম্পল এবং খুব শর্ট কুইরি দিয়ে হচ্ছে আমরা ডাটাবেসে কুইরি করতে পারি। ভাইরাস হচ্ছে ডাটা ভাইরাস হচ্ছে একটু কমপ্লেক্স টাইপের কুইরি লেখা হয় অ্যানালাইসিস এবং রিপোর্টিং পারপাসের জন্য। ওকে, নেক্সট হচ্ছে আমরা প্রথমে যেটা বলতেছিলাম যে বিগ ডাটার যে ডেফিনেশন আমরা দিয়ে আসছি, তো এই বিগ ডাটার আসলে কি কি কম্পোনেন্টস আছে। 5 কম্পোনেন্টস এখানে আছে। ডাটা সোর্সেস, কি কি ডাটা সোর্স যেটা বিগ ডাটাতে আসে, ডাটা কি কি কিভাবে স্টোর করা হয়, কিভাবে প্রসেস করা হয়, কিভাবে ডাটা অ্যানালাইসিস করা হয় এবং ডাটা ভিজুয়ালাইজ করা হয়। ওকে, বিগ ডাটাতে আসলে ভ্যারাইটিস অফ ডাটা সোর্সেস থাকে। এটা হতে পারে বিভিন্ন ট্রানজেকশনাল যে ডাটাবেস একটু আগে আমরা যেটা বলতেছিলাম যে ডাটাবেস থেকেও ডাটা আসতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক, লিঙ্কডইন থেকে আসতে পারে, সেন্সর থেকে আসতে পারে, বিভিন্ন ডিভাইস, আইওটি ডিভাইস থেকে আসতে পারে, বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে আসতে পারে। সো ভ্যারাইটিস অফ সোর্স থেকে ডাটা আসতে পারে। এটা যে এক্সাম্পল হিসেবে বলা হয়েছে, যেমন কাস্টমার যে ট্রানজেকশন করছে, ট্রানজেকশন রেকর্ড হতে পারে, সোশ্যাল মিডিয়া পোস্ট বা আইওটি ডিভাইস থেকে হচ্ছে ডাটা সোর্স হতে পারে। আচ্ছা, স্টোরেজ, যেহেতু ডাটাটা ভলিউমটা অনেক হাই এবং বিভিন্ন সোর্স থেকে ডাটাটা আসে, তো ডাটাটা কিভাবে আসলে আমরা স্টোর করবো ইয়াতে বিগ ডাটাতে, তো এখানে আসলে বিভিন্ন রকম ওয়ে আছে। যেমন এটা হতে পারে এইচডিএফএস, হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম হতে পারে, নোএসকিউএল হতে পারে, যেটা এর আগে বলতেছিলাম মঙ্গোডিবি বা ক্যাসেন্ড্রা। এটা হতে পারে ক্লাউডে, আপনার ক্লাউডে নাম হয়তো শুনেছিলেন। ক্লাউডের হচ্ছে অ্যামাজন আছে, অ্যাজিউর আছে, গুগল আছে। তো এরকম ক্লাউডে হচ্ছে ডাটাটা স্টোর করা যেতে পারে। দেন হচ্ছে আসলে ডাটা প্রসেসিংটা, আমরা ডাটাটা কিভাবে প্রসেস করতে পারি, এটা হচ্ছে আসলে বেসিক্যালি ইটিএল। আমরা প্রিভিয়াসলি যেটা বলতেছিলাম যে ইটিএল এর থ্রুতে যে এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম, লোড, এইভাবেও ডাটা প্রসেস করা হয়। আর আপনারা শুনে থাকতে পারেন ডাটা পাইপলাইনিং, এটার মাধ্যমে আসলে ডাটাটাকে প্রসেস করা হয়ে থাকে। তো প্রসেসিংটা আসলে বিভিন্ন স্টেজেস আছে, যেমন এটা ডাটা প্রথমে ডাটা ইনজেকশন, ডাটা ফেচ করা, এক্সট্রাক্ট করা, দেন ডাটাকে ক্লিন করা, দেন ডাটাকে ট্রান্সফর্ম করা, দেন ডাটাকে অ্যাগ্রিগেট করা, লোড করা, দেন অ্যাগ্রিগেট করা। তো অ্যাগ্রিগেট করে লোড করা। তো এভাবে বিভিন্ন স্টেপ বাই স্টেপের থ্রুতে হচ্ছে আসলে ডাটাকে প্রসেস করা হয়। তো এখানে বিভিন্ন টাইপের আপনার আমাদের এক্সাম্পল আছে, যেমন ব্যাচ প্রসেসিং আর রিয়েল টাইম প্রসেসিং বলে দুটো কনসেপ্ট আছে, আমরা পরের স্লাইডে দেখবো। অ্যাপাচি হাডুপ দিয়ে হচ্ছে ব্যাচ প্রসেসিং করা হয়, আর অ্যাপাচি স্পার্ক দিয়ে হচ্ছে আমাদের রিয়েল টাইম ডাটা প্রসেসিং করা হয়। নেক্সট হচ্ছে অ্যানালাইসিস। তো আমরা বেসিক্যালি কি করছি, ডাটা বিভিন্ন সোর্স থেকে ডাটা আনার পরে হচ্ছে ডাটাকে প্রসেস করছি। দেন প্রসেস ডাটা থেকে কিভাবে আসলে এর মিনিংফুল ইনসাইটস গুলোকে বের করা যায়, এটাই হচ্ছে আসলে ডাটা অ্যানালাইসিস পার্ট। তো এই ডাটা অ্যানালাইসিস হতে পারে ডেসক্রিপটিভ, প্রেডিক্টিভ বা প্রেসক্রিপটিভ। আমাদের আসলে এটা আমাদের ডিমান্ডের উপর, বেসড অন আওয়ার ডিমান্ড বা কোম্পানি ডিমান্ডের উপর বেস করে আসলে অ্যানালাইসিসটা কিভাবে হবে, সেই অ্যানালাইসিসটা আসলে সেভাবে করা হয়। এখানে অ্যানালাইসিসের জন্য বিভিন্ন একটা টুল আছে, যেমন অ্যাপাচি হাইভ। এই হাইভ হচ্ছে এভাবে ডিজাইন করা, যেমন হচ্ছে লার্জ ডাটা সেটের উপর কুইরি করা যায়। বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে যেগুলোর উপর বেস করে আমাদের প্রেডিক্টিভ অ্যানালাইসিস করা হয়। নেক্সট হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন, এটা হচ্ছে আসলে ফাইনাল স্টেপ। এটাতে আসলে আমরা যে ডাটা প্রসেস করলাম, ডাটা প্রসেস করার পর আমাদেরকে ম্যানেজমেন্টের কাছে এটাকে একটা প্রেজেন্ট করতে হবে, তাই না? যে লেটস সে আমার বিভিন্ন সোর্স থেকে ডাটা আসলো, ডাটাগুলো তো একদম র ডাটা ছিল। র ডাটা থেকে আমরা বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন ট্রান্সফরমেশন টেকনিক, দেন ফাইনালি বিভিন্ন অ্যাগ্রিগেশন করে ডাটাকে স্টোর করলাম। তো স্টোর করার পর আমরা বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করার পর আমরা ডাটাকে একটা গ্রাফিক্যাল মুডে এটা আমরা প্রেজেন্ট করাকে আসলে ডাটা ভিজুয়ালাইজেশন বলা হয়।
এবং আমাদের বিভিন্ন ভিজুয়ালাইজেশন টুলস আছে অ্যাভেলেবল কারেন্টলি মার্কেটে। এটা হতে পারে ট্যাবলিউ, পাওয়ার বিআই, D3JS, এটা বিভিন্ন রকম টুলস আছে, আপনারা গুগলে সার্চ করলে বিভিন্ন টুলস দেখতে পাবেন। ওকে, নেক্সট হচ্ছে, যেহেতু আমাদের বিগ ডাটা বলা হচ্ছে এর ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ডাটা স্টোরেজ, যে তার ডাটার ভলিউমটা অনেক হাই। তো যেহেতু হাই, তো এটা আসলে কিভাবে ডাটাটা স্টোর করা হয়? তো বিভিন্ন স্টোরেজ সলিউশন আছে, এর মধ্যে ট্র্যাডিশনাল স্টোরেজ আছে, বিগ ডাটা স্টোরেজ আছে, হার্ডওয়্যার বেসড ডিভাইস আছে, NoSQL দিয়েও ডাটা, এই ক্যাসান্ড্রা বা মঙ্গোডিবি স্টোর করা হয়, ক্লাউডেও ডাটা স্টোর করা হয়। ওকে, সো আমরা ওয়ান বাই ওয়ান যদি যাই, ট্র্যাডিশনাল হচ্ছে আমাদের যে ডাটাবেসের কথা বলছিলাম, যে আমাদের RDBMS বা রিলেশনাল ডাটা বেস বা ডাটা ওয়্যার হাউসে আসলে যে ট্র্যাডিশনাল স্টোরেজ, এইখানে আসলে স্ট্রাকচার ডাটাগুলো এবং যে ডাটাগুলোর সাইজ আসলে ছোট, ডাটাগুলোর সাইজ ছোট, সেগুলো আসলে স্টোর করা হয়। এবং এখানে যেহেতু আমাদের ডে বাই ডে ডাটার সাইজ বাড়তেছে, ডাটার ভলিউম বাড়তেছে, তো এখানে আসলে ট্র্যাডিশনাল স্টোরেজ অনেক সময় আসলে ক্যাপাবল না এগুলো এই ফেস করার জন্য। তখন এই সব ক্ষেত্রে আসলে ট্র্যাডিশনাল স্টোরেজ গুলো বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করে, এবং আমাদের ডাটার ভ্যারাইটিও চেঞ্জ হচ্ছে। কারণ শুধু এখন কিন্তু আমরা খালি স্ট্রাকচার ডাটা নিয়ে কিন্তু ডিল করি না, আমাদের আনস্ট্রাকচার ডাটাও থাকে, সেমি স্ট্রাকচার ডাটাও থাকে। তো ট্র্যাডিশনাল যে ডাটা স্টোরেজ এগুলো অনেক সময় সাপোর্টেড না। তো এই জিনিসগুলো আসলে ওভারকাম করার জন্য বিগ ডাটা বা NoSQL এগুলো আসলে আসছে জিনিসটা, ঠিক আছে? তো বিগ ডাটাতে আসলে এরকম যে এটা হচ্ছে ম্যাসিভ ডাটা ভলিউম, সে হচ্ছে হ্যান্ডেল করতে পারে, এবং এটা হচ্ছে স্কেলেবল। আচ্ছা, স্কেলেবল সম্পর্কে আমি একটু যদি বলি, এটা আসলে স্কেলেবল মিনস হচ্ছে আপনার ওভার দ্য পিরিয়ড অফ টাইম ডাটা তো ভলিউম বাড়ছে, তাই না? তো ডাটা ভলিউম যখন বাড়ে, তখন আসলে আমরা আসলে কিভাবে জিনিসটাকে ডিল করবো, হ্যান্ডেল করবো, দুই ভাবে এটা ডিল করা যায়। আপনার একভাবে হচ্ছে ভার্টিক্যালি হ্যান্ডেল করা যায়, আর একটা হরিজন্টালি হ্যান্ডেল করা যায়। আচ্ছা, ভার্টিক্যালি মিন্স কি? আপনার একটা সার্ভার আছে, একটা সার্ভারে আপনি হার্ড ডিস্কের কথা চিন্তা করেন। একটা হার্ড ডিস্কে আপনার লেটস সে 1 টেরাবাইট ডাটা আছে, মানে এর ক্যাপাসিটি আছে। 2 সপ্তাহ পর আপনার ডাটার এখন হয়ে গেল 2 টেরাবাইট, এখন লাগবে বা 2 টেরাবাইট ডাটা ওকে স্টোর করতে পারে, এটা সাপোর্ট করে। এটার জন্য এখন আপনার এই হার্ড ডিস্কের স্টোরেজ বাড়াইতে হবে, ঠিক আছে? বা আপনার এখানে দেখা যাচ্ছে র্যাম আছে, র্যাম আপনার এখন আসছে হচ্ছে 16 GB, কিন্তু ও 16 GB-তে ডাটার ভলিউম সাথে সাথে ও আসলে এটাকে ঠিক মতো ডিল করতে পারছে না। তো এখন এটাকে 16 GB থেকে 32 GB বা 64 GB-তে আমার র্যামকে ইনক্রিজ করতে হবে। তো একটা সিঙ্গেল সার্ভারের আপনার স্টোরেজ, হার্ড ডিস্কের সাইজ বা র্যাম যে আপনারা ইনক্রিজ করতেছেন, এই জিনিসটাকে বলা হয় ভার্টিক্যাল স্কেলিং। হোয়ারাজ হরিজন্টাল স্কেলিং, যেটা আসলে ডিস্ট্রিবিউটেড স্কেলিং বা স্কেলিংও বলা হয়ে থাকে, এটা আসলে আপনার ডাটাগুলা বিভিন্ন সার্ভার হচ্ছে, সার্ভার বা নোড বা বিভিন্ন কমোডিটি হার্ডওয়্যার আসলে বিভিন্ন ডিস্ট্রিবিউটরে থাকে। এখন লেটস সে আমাদের ডাটার ভলিউম বেড়ে গেল, এখন আমরা আসলে কিভাবে জিনিসটা হ্যান্ডেল করতে পারি? তখন আমাদের দেখা যাচ্ছে যে আমরা এখানে নতুন কিছু নোড বা নতুন কিছু সার্ভার অ্যাড করতে পারি। তো জাস্ট কিছু না, এখানে এখানে হচ্ছে কাইন্ড অফ আপনার মাস্টার স্লেভ, একটা মাস্টার সার্ভার থাকে বা মাস্টার স্টোরেজ থাকে, এর সাথে স্লেভ মাল্টিপোস্ট, মানে 100, 200, 300 আপনার বিভিন্ন নোড থাকে বা নোড স্টোরেজ থাকে। তো লেটস সে আপনার 500টা আপনার কারেন্টলি আছে, আমার আরো 50টা দরকার, আমি হচ্ছে 50টা আপনার প্যারালালি অ্যাড করে দিলাম, তো আমার সলিউশন হয়ে গেল। তো এটা হচ্ছে আসলে হরিজন্টাল বা ডিস্ট্রিবিউটেড স্টোরেজটা, এভাবে এটাকে স্কেলিং করা হয়। নেক্সট হচ্ছে HDFS। HDFS হচ্ছে হাডুপের হচ্ছে কোর ফাংশনালিটি, হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম। এটা হাডুপের ইকোসিস্টেম যেটা আমাদের আছে, এটার কোর কম্পোনেন্ট, এবং হচ্ছে এটার থ্রুপুটটা অনেক হাই, এবং এটা হিউজ ভলিউম অফ ডাটা হ্যান্ডেল করতে পারে। এটা ফল্ট টলারেন্টও। এখানে ওই যে কমিউনিটি হার্ডওয়্যার যেটা আমরা বলতেছিলাম একটু আগে, যে বিভিন্ন আমরা ডিস্ট্রিবিউটেড ওয়েতে আমরা বিভিন্ন নোড অ্যাড করতে পারি, এবং এই নোড অ্যাড করার কারণে এটা আসলে অনেক কস্ট ইফেক্টিভ। Then we have MongoDB, NoSQL databases, যেগুলো আছে ক্যাসান্ড্রা হতে পারে, MongoDB হতে পারে। এই ক্যাসান্ড্রা বা MongoDB এগুলো আসলে হিউজ ভলিউম অফ ডাটা হ্যান্ডেল করতে পারে। MongoDB সম্পর্কে যদি একটু বলি, MongoDB-টা হচ্ছে আসলে ডকুমেন্ট ডাটাবেস, একটা ডিফারেন্ট ওয়ে, এটা জেসন ফরম্যাটে ডাটা রাখা হয়, এবং এটা হচ্ছে সেমি স্ট্রাকচার বা আনস্ট্রাকচার বোথ টাইপ অফ ডাটা সে হ্যান্ডেল করতে পারে। এবং যে হরিজন্টাল স্কেলেবল, আমি একটু আগে আগের স্লাইডে বলেছিলাম যে হরিজন্টাল স্কেলেবল কি, এই MongoDB-টা ওরকম যে হরিজন্টালি এটাকে স্কেলিং করা যায়। এবং এটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে
মঙ্গোডিবিতে আপনি আপনার ইচ্ছা মতো ডাটা অ্যাড করতে পারবেন, এটা স্কিমালেস। মঙ্গোডিবিতে আসলে টেবিল কনসেপ্ট নেয়, টেবিলটাকে এখানে কালেকশন বলা হয়। তো একটা কালেকশনসে আপনার মনে করেন আহ, 5-5টা ফিল্ডস আছে। এখন আপনার মনে হয় না আমার আরেকটা রেকর্ড অ্যাড করা দরকার, সেখানে আবার 7টা ফিল্ডস আছে। আপনি ওই সিম্পলি ওই কালেকশনসের মধ্যে একটা জেসনের দিয়ে আপনি ওই 7টা ফিল্ড অ্যাড করে দিতে পারেন, এখানে কোনো ধরনের বাইন্ডিংস নেই। তো এরকম ইচ্ছা মতো এখানে আসলে মঙ্গোডিবিতে ডাটা ইনসার্ট করা যায়, এবং এখানে খুব র্যাপিডলি এটা মানে এমনভাবে ডিজাইন করা আছে যে খুব র্যাপিডলি ডাটাকে রিট্রিভ করে নিয়ে আসা যায় বা খুব ফেচ করে নিয়ে আসা যায়। দেন উই হ্যাভ দ্য ক্লাউড স্টোরেজ। আপনারা খুব জেনে থাকবেন যে অ্যামাজন বা গুগল বা আজিওর এরকম বিভিন্ন ক্লাউড এগুলো কারেন্টলি মার্কেটে আছে। এগুলো বিভিন্ন সলিউশন প্রোভাইড করে যেগুলো আসলে খুবই কস্ট ইফেক্টিভ, কারণ আপনার অন প্রিমিসেস সার্ভারগুলো এখন দেখা যাচ্ছে যে একটু এগুলো কস্টলি। তো ক্লাউড আসলে একটু চিপার দেন দা অন প্রেমিসেস সার্ভার, এবং এগুলো কিন্তু আপনার হিউজ ভলিউম অফ ডাটা সাপোর্ট করে, এবং এদের কিছু ফিচার অ্যাড করে, যেমন অটোমেটিক ব্যাকআপ, ডাটা রেপ্লিকেশন এবং অন্যান্য আদার ক্লাউড সার্ভিসের সাথেও এগুলো ইন্টিগ্রেট করা যায়। তো এগুলো বিভিন্ন আসলে ফ্লেক্সিবিলিটি দেওয়ার কারণে আসলে ক্লাউডটা দিনে দিনে আসলে জিনিসটা পপুলারিটি অর্জন করছে। এখন আপনারা যদি বিভিন্ন জব সার্কুলার দেখেন, ডাটা ইঞ্জিনিয়ার, আপনারা দেখবেন যে ক্লাউডটা কিন্তু মোটামুটি অলমোস্ট প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু ওই জিনিসটা প্রিফার করে। ক্লাউড এবং নোএসকিউএল দুইটাই কিন্তু মোটামুটি কিন্তু চাবেই। আমি অলমোস্ট যতগুলো জব অ্যাডভার্টাইজমেন্ট দেখছি, নোএসকিউএল অ্যাটলিস্ট একটা নোএসকিউএল ডাটাবেস জানা এবং ক্লাউড জানা, এটা কিন্তু মোটামুটি এখন অলমোস্ট মাস্ট হয়ে দাঁড়াইছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ডাটা প্রসেসিং ফ্রেমওয়ার্ক। তো আমরা তো বিভিন্ন ওয়েতে ডাটা প্রসেস করতেছি, তাই না? তো আমাদের তো একটা ফ্রেমওয়ার্ক থাকা দরকার যে আমরা যে ডাটা প্রসেস করি, তো কি কি ফ্রেমওয়ার্ক আমাদের অ্যাভেলেবল আছে। আগের স্লাইডগুলোতে আমরা আসলে বলতেছিলাম যে আসলে দুই ধরনের প্রসেসিং হয় ডাটা প্রসেসিং, একটা হচ্ছে ব্যাচ প্রসেসিং, একটা রিয়েল টাইম প্রসেসিং। দেখেন এমন সময় আমাদের এমন সিনারিও অনেক সময় আসে যে বিভিন্ন ডাটা সোর্স থেকে ডাটাগুলা আপনার রিয়েল টাইম আসে না, সব সময় আসে না। এটা দেখা যাচ্ছে আপনারা দিনে একবার করে আসে এবং একটা সার্টেন টাইমে আসে, যে আপনার সকাল 7টা বা সকাল 10টা, তারপরে দিন আবার সকাল সেম টাইমেই সকাল 10টা বা 8টার সময় আসছে। তো এরকম বিভিন্ন মানে সিমিলার ফ্যাশনে যদি ডাটাটা আসে, আসলে এই ধরনের ডাটাকে প্রসেস করাকে আসলে ব্যাচ প্রসেসিং বলা হয়। এবং এটার জন্য আসলে আমাদের রিয়েল টাইম বলতে হচ্ছে কি, যে ডাটা জেনারেট করলাম আর সাথে আমরা সেটাকে প্রসেস করে পারলাম। এই ব্যাচ প্রসেসিং এ আসলে এই রিয়েল টাইম প্রসেসিং দরকার হয় না। তো এইখানে হচ্ছে আমাদের ব্যাচ প্রসেসিং এর জন্য অ্যাপাচি হাডুপটা ওয়ান অফ এক্সাম্পল ফর ব্যাচ প্রসেসিং এর জন্য। তো হাডুপের আসলে এখানে এর একটা প্রোগ্রামিং মডেল আছে, ম্যাপ রিডিউস বলে একটা প্রোগ্রামিং মডেল আছে। ম্যাপ রিডিউসের থ্রুতে আসলে হচ্ছে ব্যাচ প্রসেসিংটা করা হয়। তো এর যদি কিছু কি ফিচার্স আমরা ধরি, স্কেলেবিলিটি, আমি আগের স্লাইড বলতে বলছিলাম স্কেলেবিলিটিটা কি, স্কেলিংটা কি আসলে। তো এখানে সিমিলারলি যেখানে স্কেলিং করা যায় হচ্ছে আপনার একটা মেশিন থেকে থাউজেন্ড মেশিন আপনার অ্যাড করা যায় একটা মাস্টার 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 স্টোরেজ সিস্টেম থেকে আপনার এখানে বিভিন্ন স্লেভ বা বিভিন্ন ওয়ার্কার স্টোরেজ সিস্টেম, এগুলোর সাথে প্যারালালি আপনার ডিমান্ড অনুযায়ী আপনারা হচ্ছে নতুন নতুন সার্ভার অ্যাড করতে পারেন। এবং এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ফল্ট টলারেন্স, হচ্ছে কি যে কোনো কারণে যদি আপনার হার্ডওয়্যার দেখা যাচ্ছে আপনার একটা মাস্টারের সাথে আপনার 100টা স্লেভ বা ওয়ার্কার নোড জড়িত, কোনো কারণে আপনার মনে করেন একটা নোড পড়ে গেছে, ফেল করছে, তখন দেখা যাচ্ছে কি আদার নোডে ওর একটা ডাটা রেপ্লিকা থাকে, ঠিক আছে, বা মিররিং থাকে। তখন ওই মিররিং এর থেকে ডাটাটা খুব ইজিলি রিকভার করা সম্ভব। তো এই জন্য এটা খুবই ফল্ট টলারেন্ট। কস্ট ইফেক্টিভনেস, কারণ যেহেতু আমাদের এখানে যে হার্ডওয়্যার গুলো লাগানো হয় এই যে মাস্টার নোড যে আর্কিটেকচারে, এখানে দেখা যায় যে হার্ডওয়্যার গুলো অতটা এক্সপেন্সিভ না, তো এটা একটা খুব কস্ট ইফেক্টিভনেস ওয়ান অফ দেম। কম্পোনেন্টস আগেই বলছে যে এটা হচ্ছে ম্যাপ রিডিউস একটা প্রোগ্রামিং মডেল থেকে, যেটা থ্রুতে আসলে ব্যাচ প্রসেসিংটা করা হয়। স্ট্রিমিং প্রসেসিংটা হচ্ছে জাস্ট এর অপোজিট। স্ট্রিমটা হচ্ছে আমাদের আসলে ডাটা জেনারেট হচ্ছে এবং ডাটা জেনারেট হওয়ার সাথে সাথে বা কিছুক্ষণ পরে আমরা হচ্ছে ডাটাকে প্রসেস করে ফেলতেছি। তো এটাকে আসলে রিয়েল টাইম বা নিয়ার রিয়েল টাইম দুইটাই বলা যেতে পারে, সেটাকে আসলে স্ট্রিম প্রসেসিং বলা হয়। তো আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে যেগুলোতে আসলে এই ধরনের ডিমান্ড থাকে যে আমরা ডাটা জেনারেট করার সাথে সাথে
আমার ডাটাকে প্রসেস করে ফেলবো এবং ফার্দার অ্যানালিসিস করবো। যেমন হচ্ছে আপনার মনে করেন ফ্রড ডিটেকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে আমার কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে কোনো ফ্রড অ্যাক্টিভিটি হচ্ছে, এখন আপনারা কি মানে আমরা কি এখন লেটস সে একটা ফ্রড অ্যাক্টিভিটি হচ্ছে, আমরা একদিন ওয়েট করব যে আবার পরের দিনে যে দেখবো যে হ্যাঁ ফ্রড অ্যাক্টিভিটি হয়েছে, আমরা তাহলে এবার ওইটাকে যে প্রপার অ্যাকশন নিই, আসলে তা না। তো আমাদের এটা ইনস্ট্যান্ট আমাদের অ্যাকশন নিতে হবে, এই জন্য আসলে এখানে রিয়েল টাইম প্রসেসটা দরকার। আবার মনিটরিংটা যেটা আপনার কোনো ধরনের আপনার একটা সিস্টেম আছে, খুব ক্রিটিক্যাল একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা আপনার কোনো ধরনের এখানে সার্ভিস ফেল করলে সমস্যা হতে পারে। তো এরকম রিয়েল টাইম মনিটরিং এর জন্য আসলে ব্যাচ স্ট্রিম পোস্টিংটা খুব ইম্পর্টেন্ট। তো স্ট্রিম পোস্টিং এর জন্য সবচেয়ে পপুলার এবং কারেন্টলি অ্যাট দিস মানে এই মোমেন্টে আসলে বিভিন্ন মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় যেই জিনিসটা বা যে টুলটা, সেটা হচ্ছে স্পার্ক। অ্যাপাচি স্পার্ক এটা একটা ওপেন সোর্স একটা টেকনোলজি, যেটা হচ্ছে লার্জ স্কেল ডাটা প্রসেস করে, এবং এটা আগে যেটা আমরা হাডুপ বলে এসেছিলাম, আমরা যদি হাডুপের সাথে সাইড বাই সাইড কম্পেয়ার করি স্পার্কের, মানে হাডুপের থেকে স্পার্কটা হচ্ছে 10 to 100 টাইম ফাস্টার, এবং এটা হচ্ছে ইন মেমোরি প্রসেসিং করে। তো যেহেতু ও মেমোরি প্রসেসিং করে, তো বুঝতে পারতেছেন এটার ডাটা মানে রিট্রিভাল বা ডাটা প্রসেসিং কত ফাস্টার রাদার দেন হাডুপ। এখানের কি ফিচার্স, এই স্পিড যেটা অলরেডি বলে ফেলছি, যেটা যেহেতু মেমোরি প্রসেসিং করে, তো এটা অনেক ফাস্টার। এটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা বিভিন্ন এপিআই প্রোভাইড করে। লেটস সে আপনার আমাদের বিভিন্ন টাইপের ডেভেলপার আছে, আমরা জাভা ডেভেলপার আছি, আমরা পাইথন ডেভেলপার আছি, আমরা স্কালা ডেভেলপার আছে বা আর ডেভেলপার আছে। তো এখানে যেহেতু বিভিন্ন প্রোগ্রামিং এপিআই সে প্রোভাইড করে, তো একজন জাভা ডেভেলপারও হচ্ছে স্পার্কে কোড লিখতে পারে, আবার একজন পাইথন ডেভেলপারও হচ্ছে আপনার এই স্পার্ক কোড লিখতে পারে। কারেন্টলি দেখা যাচ্ছে পাইস্পার্ক আপনারা হয়তো শুনে থাকবেন, এই জিনিসটা ওয়ান অফ দ্য পপুলার, খুবই পপুলার একটা একটা টেকনোলজি বা প্রোগ্রামিং, এটা যেটা থ্রুতে আসলে ডাটা পোস্টিংটা খুব ওয়াইডলি এটা ইউজ করা হয়। এই কারণ এটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে পাইথনটা তো আসলে কাইন্ড অফ সুইসার্ভের মতো। পাইথন দিয়ে আপনার ডাটা ইঞ্জিনিয়ারিং করা সম্ভব, সফটওয়্যার ডেভেলপমেন্টও করা সম্ভব জ্যাঙ্গো দিয়ে, আবার আপনার এটা দিয়ে ডাটা অ্যানালিসিস করাও সম্ভব, আবার ডাটা মেশিন লার্নিং অ্যালগরিদম সম্ভব। তো পাইথন দিয়ে আসলে এভরিথিং ইজ পসিবল। তো এই জন্য আসলে পাইথনটাকে আসলে বেশি এটা ইউজ হচ্ছে। স্পার্ক আসলে ব্যাচ স্ট্রিমিং বোথটাই সাপোর্ট করে, বাট আমরা আসলে এই স্ট্রিমিং প্রসেসিং দেখা যায় বেশি ইউজ করা হচ্ছে। বিভিন্ন কম্পোনেন্ট আছে, যেমন স্পার্ক এসকিউএল, স্পার্ক স্ট্রিমিং, এমলিপ ফর মেশিন লার্নিং, এন্ড গ্রাফিক্স হচ্ছে গ্রাফ প্রসেসিং এর জন্য এই বিভিন্ন কম্পোনেন্টগুলো ইউজ করা হয়। ডিফারেন্সটা যদি ধরা হয় ব্যাচ প্রসেসিং আর স্ট্রিম প্রসেসিং এর মধ্যে, ব্যাচ প্রসেসিংটা হচ্ছে যেটা আমরা আগে বলছিলাম, যেটা একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে আসলে ডাটাটা আসে। তো যেহেতু নির্দিষ্ট ইন্টারভ্যালে ডাটাটা আসে, তো আপনার ডাটাটা কি হয়, ডাটার ভলিউমটা বাড়তে থাকে। কারণ কি একটা দিন আপনি একদিন পর পর ডাটা যখন প্রসেস করতে থাকবেন, ডাটাটা তো আসলে সাইজটা বড় হতে থাকবে, তাই না? তো ব্যাচ প্রসেসিং এ ডাটার আসলে ভলিউমটা অনেক বড় হয়। হোয়ারাস স্ট্রিম প্রসেসিং যেটা রিয়েল টাইম প্রসেসিং করা হচ্ছে, আপনার কি হচ্ছে, ডাটাটা আসতেছে, আপনি সাথে সাথে প্রসেস করে দিচ্ছেন। কারণ হলো কি, ইউজুয়ালি ডাটাটার ভলিউমটা কম্পারেটিভলি ব্যাচ প্রসেসিং এ তো ছোট হয়। ল্যাটেন্সি হচ্ছে আসলে কি আপনার টাইম ডিলে, ঠিক আছে? ব্যাচ প্রসেসিং এ যেহেতু আমরা একটা সার্টেন ইন্টারভাল, লেটস সে দিনে 2 বার হতে পারে বা একদিন পর পর হতে পারে, এই জন্য আসলে একটা টাইম ডিলে থাকে ব্যাচ প্রসেসিং এ। হোয়ারাস স্ট্রিম প্রসেসিং আসলে নিয়ার রিয়েল টাইম ডাটা প্রসেসিং করে আসলে ল্যাটেন্সিটা বা টাইম ডিলেটা খুবই লো থাকে। ব্যাচ প্রসেসিংটা আসলে সুইটেবল ফর বিভিন্ন ডাটা অ্যানালিসিস রিপোর্টিং পারপাসের জন্য আমাদের ব্যাচ প্রসেসিংটা ইউজ হয়। হোয়ারাস হচ্ছে এটাকে স্লাইডগুলোতে বলছি, স্ট্রিম প্রসেসিং হচ্ছে বিভিন্ন আমাদের ইভেন্ট ড্রিভেন অ্যাপ্লিকেশন লাইক হচ্ছে ফ্রড ডিটেকশন বা হচ্ছে রিয়েল টাইম মনিটরিংয়ের জন্য হচ্ছে স্ট্রিম প্রসেসিং ইউজ করা হয়। প্রসেসিং টাইমটাও বলছিলাম যে একটা নির্দিষ্ট সার্টেন ইন্টারভ্যালে হচ্ছে ব্যাচটা আসে, হোয়ারাস স্ট্রিম প্রসেসিং কন্টিনিউয়াস মোডে ডাটা আসতে থাকে। ফল্ট টলারেন্টটা হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আপনার মনে করেন কোন কারণে হচ্ছে একটা ডাটা আসলো, ডাটাটা হচ্ছে আপনার মানে ডাটাটা ফল্ট, মানে ডাটাটা প্রবলেম আছে, প্রবলেমেটিক ডাটা, ঠিক আছে? তো প্রবলেমেটিক ডাটাটা হয়, এটা তাহলে কিভাবে এটাকে ব্যাচে অলরেডি তো প্রসেস হয়ে গেছে, আমি রিকভার করবেন কিভাবে? তো দেখা যাবে সেক্ষেত্রে হচ্ছে আবার রিপ্রসেস করতে হয়, পুরো ব্যাচটাকে ফেলে দিয়ে আবার নতুন করে নতুন যে ব্যাচটা আসছে ওইটাকে আবার রিপ্রসেস করা হয়। হোয়ারাস স্ট্রিম প্রসেসিং এ এখানে স্টেট ম্যানেজমেন্ট চেক পয়েন্ট বলে একটা অপশন আছে। আপনারা ওএসএ দেখবেন রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করা যায়।
ঠিক আছে। রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করা যায় কি, আপনার কোন কারণে দেখলো ওএস যদি ফেল করা হয়, আপনারা কি করেন যে ওই রিস্টোর পয়েন্ট থেকে আপনার আপনার মানে কম্পিউটারটাকে আবার রিস্টোর করে ফেলেন, ঠিক আছে। মানে লাস্ট যে ওর আপনার কম্পিউটার বা ল্যাপটপের যে স্টেটটা, ওই স্টেটটা সেভ করা হয়। সিমিলার স্ট্রিম প্রসেসিং ঠিক সেরকম, যে আপনার ও যে লাস্ট স্টেটটা ও কোনো এইচডিএফএস এ বা ডাটাবেসে ও স্টোর করে রাখা হয় যে ওর লাস্ট স্টেটটা কিরকম। এবং কোনো কারণে যদি ফেল করে সিস্টেমটা, তো ওই যে আহ, আমাদের যে লাস্ট স্টেট অনুযায়ী ডাটা যে আমরা যে এইচডিএফএস এ হাডুপে বা ডাটাবেসে যা সেভ করা হয় ওখান থেকে আসলে রিস্টোর করা পসিবল। তো এক্ষেত্রে স্ট্রিম প্রসেসিংটা খুব ইজিলি আসলে ফল্ট টলারেন্সটা এটার কম্পারেটিভলি ব্যাচ প্রসেসিং ভালো। তাও আমাদের কি কি ইটিএল টুলস আসলে আমাদের এই মোমেন্টে আমাদের মার্কেটে অ্যাভেলেবল। প্রথমে আসলে অ্যাপাচি এয়ারফ্লো, এটা একটা ওয়ান অফ দ্য ওপেন সোর্স অ্যাপাচির একটা প্রোডাক্ট, যেটা আসলে পাইথন বেসড, পুরোপুরি আসলে ওই পাইথন বেসড একটা এটা আসলে ইটিএল টুল বা ডাটা অর্কেস্ট্রেশন টুলও বলতে পারবেন। অর্কেস্ট্রেশন মিনস হচ্ছে ডাটা গোছায় রাখা, ঠিক আছে। গোছায় রাখা মিনস হচ্ছে আপনার ডাটাটা আমরা গ্যাদার করব, দেন ডাটাকে আমরা ট্রান্সফার করব, দেন ডাটাকে আমরা ফাইনালি লোড করব, বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টের জন্য ওয়েট করব। তো এখানে অ্যাপাচি এয়ারফ্লোতে বিভিন্ন অপারেটর আছে, অপারেটরের থ্রুতে এই ডাটাটাকে অর্কেস্ট্রেট বা ডাটাকে গোছানো যায়, সাজায় রাখা যায়, এবং এটাকে সুন্দরভাবে শিডিউল করা যায় যে আমার লেটসে আমার প্রতিদিন সকাল ভোর 5টার সময় চলবে। তো এটাকে শিডিউল করা যায়, এবং এটাকে সুন্দর একটা মনিটরিং ইন্টারফেস আছে, এবং এটা মনিটর করা যায়। কোনো কারণে যদি কোনো একটা প্রসেস যদি ফেল করা যায়, আমরা একটা পুরো প্রসেসটাও চালাতে পারবো, আবার যেই পয়েন্টে ফেল করছে ওই পয়েন্টটা থেকে বাকি যেগুলো চলে নাই সেগুলো আমরা এক্সিকিউট করতে পারবো। তো এটা কি ফিচার্স হয়, এটা একটা ওয়েব বেসড, এটা হচ্ছে পাইথন কোড দিয়ে আসলে পাইপলাইনিংটা করা হয়। এটার একটা খুবই ভালো একটা শিডিউলিং এবং মনিটরিং একটা ম্যানেজমেন্ট আছে, এবং এটা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ ডাটা সোর্সের সাথে আসলে ডাটা ইন্টিগ্রেট করা যায়। অ্যাপাচি 95 আসলে এটা একটা অ্যাপাচির প্রোডাক্ট, এটা একটা ওপেন সোর্স ফর ডাটা ফ্লো অটোমেশনের জন্য। এটা আসলে ওয়েব বেসড, এটা রিয়েল টাইম ডাটা ইন্টিগ্রেশন অ্যান্ড প্রসিকিউশন ইউজ করা হয়, এটা ভেরিয়াস ডাটা ফরম্যাট সাপোর্ট করে। তো কারেন্টলি আপনারা যদি মানে এই মোমেন্টে যদি আসলে মার্কেটের ডিমান্ড যদি বলেন, আমার কাছে মনে হয় পার্সোনাল ওপিনিয়ন আসলে অ্যাপাচি এয়ারপোর্টটা বেশি কোম্পানিগুলো আসলে চাচ্ছে এই মোমেন্টে। দেন আমাদের আছে এডাব্লিউএস ব্লু, এটা আসলে অ্যামাজনের একটা ইটিএল সার্ভিস। এটা আসলে কিভাবে ডাটা প্রিপারেশন করা যায় এবং অ্যানালিস্ট পারপাসে ইউজ করা হয়, এটা এডাব্লিউএস ওই এডাব্লিউএস ব্লুটা আসলে সেই ফ্লেক্সিবিলিটি বা ফ্যাসিলিটিটা দিয়ে থাকে। তো এটা হচ্ছে কি ফিচার হচ্ছে, এটা কোনো সার্ভার নেই, সার্ভারলেস আর্কিটেকচার, অটোমেটিক স্কিমা ডিসকভারি, তারপর হচ্ছে ভেরিয়াস এডাব্লিউএস বিভিন্ন সার্ভিস আছে, এডাব্লিউএস সার্ভিস এটা ইন্টিগ্রেট করা পসিবল। দেন ফাইনালি আমাদের অ্যাপার্ট ফ্রম বিভিন্ন ক্লাউড বা ওপেন সোর্স টেকনোলজি, আমাদের বিভিন্ন এন্টারপ্রাইজ বিভিন্ন টাইপের টুল আছে। এখানে ট্যালেন্ট আছে, ট্যালেন্ট ছাড়াও আরো আছে ইনফরমেটিকা, আপনার নাম শুনে থাকবেন ইনফরমেটিকা। ওডিআই আছে, ওরাকল ডাটা ইন্টিগ্রেটর। আমাদের এসএসআইএস, এসকিউএল সার্ভার ইন্টিগ্রেশন সার্ভিস আছে মাইক্রোসফটের। তারপরে ট্যালেন্ট, যেটা ট্যালেন্ট আছে। তো এরকম কিছু এন্টারপ্রাইজ লেভেলে ডাটা হ্যান্ডেল করার জন্য এই টুলগুলো আসলে ইউজ করা হয়। এগুলো আসলে বেসিক্যালি কাইন্ড অফ কোডলেস টাইপের। কোডলেস মিনস হচ্ছে এর কোনো নিজস্ব প্রোগ্রামিং নাই। এখানে বিভিন্ন ধরনের ডাটাবেসের সাথে ইন্টিগ্রেট করে ওই ডাটাবেস সেন্ট্রিক আসলে কোড লেখা যায়। তো এই যে এখানে বলা আছে যেটা আসলে ড্র্যাগ এন্ড ড্রপ ইন্টারফেস, এখানে প্রিবিল্ড কিছু কানেক্টর আছে বিভিন্ন ডাটা সোর্সের সাথে ইন্টিগ্রেট করার জন্য, এবং এটা আসলে রিয়েল টাইম ব্যাচ পোস্টিং এর জন্য আসলে ইউজ করা হয়। তো যেহেতু এন্টারপ্রাইজ পারপাজে এটা ইউজ করা হয়, তো এটা আসলে কস্টলি টাইপের। বাট আপনাদের এখানে কিছু দেখবেন, এদের ওয়েবসাইটে গেলে কিছু কমিউনিটি ভার্সন আছে। কমিউনিটি ভার্সন আসলে ফ্রি, এখানে সব ফিচার গুলো দেওয়া হয় না, বাট কিছু বেসিক ফিচার দেওয়া হয়। ওই বেসিক ফিচার গুলো দিয়ে আসলে আসলে ওই ওডিআই বা ট্যালেন্টের আপনারা কিছু একটা আইডিয়া করতে পারবেন আপনাদের নিজস্ব ল্যাপটপে ইনস্টলেশনের মাধ্যমে। নেক্সট হচ্ছে আসলে আমাদের এতক্ষণ আমরা বেস্ট কেস সিনারিও বলতেছিলাম যে ডাটা ইঞ্জিনিয়ারিং এর ভালো দিক কোনটা। এখন আসলে
আমাদের কি কি চ্যালেঞ্জেস গুলো আছে। স্কেলেবিলিটি, যেটা আমি আগেই বলে আসছিলাম যে স্কেলিং জিনিসটা কি, যেটা হচ্ছে ভার্টিক্যাল বা হরিজন্টালি স্কেলেবল করা যায়। তো যখন আসলে ডাটার ভলিউম ভেলোসিটি মানে হচ্ছে যে স্পিডে ডাটা জেনারেট হচ্ছে এবং বিভিন্ন ভ্যারাইটিস অফ ডাটা জেনারেট হচ্ছে, তখন আসলে দেখা যায় স্কেলেবিলিটি এটা একটা ইস্যু তৈরি হয় বা চ্যালেঞ্জেস তৈরি হয়ে থাকে। কারণ ডাটা কিন্তু কন্টিনিউসলি বাড়তেছে, যখনই বাড়তেছে তখন হচ্ছে এই ক্ষেত্রে বিভিন্ন ডাটা স্টোর করা বা প্রসেসিং কম্পিউট করা বা হচ্ছে নেটওয়ার্কের যে থ্রুপুট, এগুলোর ক্ষেত্রে আসলে বিভিন্ন সময় বিগ ডাটা চ্যালেঞ্জেস ফেস করে বিভিন্ন সময়। তো এটা একটা যেমন হতে পারে যে আপনার চ্যালেঞ্জেস গুলো আসলে এইগুলোকে ওভারকাম করে, যে আমাদের ডাটা বাড়তেছে, ডাটা বাড়ার সাথে সাথে ডাটা স্কেলিং করে যাতে কোনো ধরনের পারফরমেন্স ডিগ্রেড না করে, পারফরমেন্স যেন একই রকম থাকে, সেটাকে মেনটেন করে পেটাবাইট অফ ডাটা বা টেরাবাইট অফ ডাটাকে আপনার বিগ ডাটাতে ইনকর্পোরেট করতেছে, যাতে কোনো পারফরমেন্স ডিগ্রেড করতেছে না। তো এটাকে এনশিওর করাটা ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ অফ বিগ ডাটা। নেক্সট হচ্ছে ডাটা কোয়ালিটি। আমাদের আলটিমেট গোলটা কি? আমাদের আলটিমেট গোলটা হচ্ছে ডাটা থেকে কোনো ইনসাইট বের করা, যাতে কোম্পানি এটার উপর কোনো ড্রাইভ দিতে পারে, কোম্পানি এখান থেকে কোনো প্রফিট করতে পারে। এখন ডাটাটা আমরা প্রসেস করলাম, কিন্তু ফাইনালি দেখা গেল কি যে কোম্পানি কোনো ড্রাইভ দিচ্ছে বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছে, কিন্তু সেখানে কোনো প্রফিট আসতেছে না। তাহলে দেখা যাবে এখানে যদি আপনারা ব্যাকট্র্যাক করে করে আমরা পিছু মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বা পিছনের দিকে যাই, তাহলে দেখা যাবে কি আমাদের ডাটা যেটা আমরা প্রসেস করছি, তো ডাটাটা ভুল ছিল, ডাটাতে কোনো মিসিং ডাটা ছিল, কোনো ডুপ্লিকেট ডাটা ছিল। আমরা আসলে যখন ডাটা প্রসেস করছি হয়তো বা আমরা এই জিনিসগুলো খেয়াল করিনি। তো ডাটাটা প্রসেস করা ক্ষেত্রে ডাটা কোয়ালিটিটা এবং প্রপার গভর্নেন্সটা মেনটেন করাটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। গভর্নেন্সের জন্য বিভিন্ন ধরনের এখানে পলিসিস বা প্রসিডিওরস আছে, বিভিন্ন ধরনের রেগুলেশনস আছে, যেমন জিডিপিআর আছে, ডাটা লিনিয়েজ আছে, ডাটা ক্যাটালগিং আছে, এগুলো থ্রুতে আসলে ডাটা গভর্নেন্স মেনটেন করা হয়। ডাটা কোয়ালিটিটা আসলে হচ্ছে আমাদেরকে ইনশিওর করতে হয় বিভিন্ন রকম আসলে কোয়ালিটি চেকিং এ দিয়ে, যাতে আমাদের ডাটা অ্যাকুরেট আসতে থেকে ডাটা কমপ্লিট, দ্যাট মিনস আপনার কোনো ইনকমপ্লিট ডাটা যেন না আসে, এবং অন টাইমে ডাটা যেন আমরা ডাটাটা পাই। এখন দেখা যাচ্ছে আমরা পার্সিয়াল ডাটা পাইলাম, একটা ডাটা আমার লেটসে 2 মিলিয়ন রেকর্ড আছে কোনো একটা সোর্স, আমরা পাইলাম হচ্ছে সেখানে 1 মিলিয়ন রেকর্ড, বাকি 1 মিলিয়ন রেকর্ড নাই। তো এটা একটা ইনকমপ্লিট একটা ডাটা, এবং দেখা গেলো একটা ডাটাটা একটা মানে টাইমলি আসলো না, 2 ঘন্টা পর ডিলে হলো। কিন্তু আমাদের যে এয়ার ফ্লোতে আমরা একটা শিডিউল করে রেখেছি যে প্রতিদিন ভোর 5টার সময় ডাটাটা মানে প্রসেসটা চলবে, ফায়ার করবে, ট্রিগার করবে। কিন্তু ওই ডাটাটা যে ডিলে করলো, এটা কারণে আমাদের পার্সিয়াল ডাটাটা বা ইনকমপ্লিট ডাটাটা উঠে গেল। তো এই জন্য আমার ডাটার কোয়ালিটিটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বিগ ডাটাতে আমরা তো বিভিন্ন রকম সেন্সিটিভ ডাটাও স্টোর করি, তাই না? তো এখানে যেহেতু সেন্সিটিভ ডাটা স্টোর করে, এখানে ডাটা ব্রিচ বা আনঅথরাইজড কোনো অ্যাক্সেস বাইরে থেকে কেউ যেন ডাটাটাকে অ্যাক্সেস করতে না পারে, কেউ যেন ডাটা ব্রিচ করতে না পারে, এটাকে এনশিওর করাও কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার। ঠিক আছে? তো এখানে বিভিন্ন ধরনের আসলে এনক্রিপশন মেকানিজম আছে, যে ডাটা এনক্রিপ্ট করা হয়, বিভিন্ন ধরনের অ্যাক্সেস মেকানিজম আছে, অথেন্টিকেশন মেকানিজম আছে, যেগুলো দিয়ে আসলে ডাটাকে প্রোটেক্ট করা হয় যাতে কেউ আনঅথরাইজ অ্যাক্সেস করতে না পারে। তারপরে আমাদের ডাটাকে মনিটর করা হয় বা হচ্ছে অডিটিং করা হয়, যাতে দেখা যায় যে আসলে আসলে ডাটাটা কি কোনো আনঅথরাইজ অ্যাক্সেস করতেছে আমাদের কোম্পানির বাইরে থেকে। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি বিগ ডাটা ইঞ্জিনিয়ারিং এর একটা চ্যালেঞ্জ। প্রাইভেসিটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। প্রাইভেসিটা আসলে আমাদের যে কমপ্লায়েন্সটা আছে সেটাকে আমাদের এনশিওর করাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে বিভিন্ন টেকনিক আছে, যেমন অ্যানোমালাইজেশন বা আদার্স টেকনিক আছে, এগুলোর থ্রুতে আসলে ডাটা প্রাইভেসিটা এনশিওর করা হয়। দেন আপনাদের কাছে মনে হয় সবার খুব ইম্পর্টেন্ট মানে সবার মানে একটা মনে হতে পারে আসলে তাহলে ডাটা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কি কি স্কিল থাকা জরুরি। ডাটা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি পরের স্লাইডে আসলে ডিটেলস বলবো, আমি প্রথমে হাই লেভেলে বলে যাই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকা দরকার আছে। বিগ ডাটা টেকনোলজিস, যেগুলো আমরা প্রিভিয়াস স্লাইডগুলোতে বলে আসছি, এটা একটা নলেজ থাকা জরুরি। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস বা আরডিবিএমএস থাকা দরকার। ডাটা ওয়্যার হাউস এর নলেজ থাকা দরকার।
ইটিএল বা ডাটা অর্কেস্ট্রেশন, অ্যাপাচি এয়ারফ্লো যেটা বলে আসলাম, এগুলার ডাইমেনশনাল মডেলিং, এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ডাইমেনশনাল মডেলিংটা হচ্ছে আসলে আপনার ডাটা ওয়ারেহাউসটাকে কিভাবে ডিজাইন করবেন, একটা স্টার স্কিমা। ডাইমেনশন মডেলিং হচ্ছে আসলে স্টার স্কিমা বলে একটা জিনিস আছে, যেখানে আসলে আপনার ডাটাটা আসলে একটা স্টারের মতো করে আসলে মডেলিং করা হয়, এটাকে আসলে ডাইমেনশনাল মডেলিং বলা হয়। বিভিন্ন ক্লাউড প্ল্যাটফর্ম আছে, ডাটা গভর্নেন্স, সিকিউরিটি, ডেভঅপস স্কিল আছে, ডেভেলপমেন্ট আর অপারেশনস যেটাকে বলা হয়, বিভিন্ন সফট স্কিল আছে, যেমন আপনার কমিউনিকেশন স্কিল বা হচ্ছে আপনার প্রেজেন্টেশন স্কিল, এগুলো দরকার। তো এই স্লাইডটা দেখে আসলে আপনাদের ভয় পড়তে কিছু নেই যে এখানে এখানে আপনারা যে দেখতেছেন তার মানে কি আমাদের সবকিছু শিখতে হবে। আসলে ব্যাপারটা এরকম না যে আমাদের এখানে যা যা আছে আমাদের সবই শিখতে হবে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি প্রথমে আসি, এখানে আসলে পাইথন, জাভা বা স্কালা এবং এসকিউএল তিনটা জিনিস আছে এখানে। আমি যদি বলি মাস্ট, আপনার ডাটা ইঞ্জিনিয়ারের জন্য মাস্ট হচ্ছে এসকিউএল। এসকিউএল জানতেই হবে। যে যত ভালো এসকিউএল ডেভেলপার তার জন্য আসলে ডাটা ইঞ্জিনিয়ারটা হওয়াটা ইজিয়ার। তো এসকিউএল ইজ এ মাস্ট। এর সাথে আপনারা পাইথন বা জাভা, স্কালা আপনাদের কাছে যেটা মানে আপনাদের কাছে যেটা ইজিয়ার মনে হয়, আপনার কমফোর্টেবল মনে করেন, সেটা আপনারা শিখতে পারেন। পার্সোনালি আমি আসলে পাইথনই মনে করি, কারণ পাইথনটা আসলে বিভিন্ন লাইব্রেরি আছে, যেমন পান্ডাস, নামপাই। এই পান্ডাস বা নামপাই দিয়ে আসলে খুবই ইজিলি ডাটা ইঞ্জিনিয়ারিংটা খুব ইজিলি করা যায়, এবং খুব অল্প কিছু কোড, আপনার দেখা যায় 5-7 লাইনের কোড লিখলে আসলে অনেক কিছু করে ফেলা পসিবল। পাইরাস জাভা বা স্কেলাতে আসলে একটু ডিফিকাল্ট, একটু টাফ। দেন আছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস বা ডিবিএমএস। তো এখানে এসকিউএলও আছে, নো এসকিউএলও আছে, ঠিক আছে। মাইএসকিউএল, পোস্টগ্রেস এসকিউএল, ওরাকেল, এই তিনটা হচ্ছে আসলে আর ডিবিএমএস, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেগুলো আসলে স্ট্রাকচার ডাটা হোল্ড করে। মঙ্গোডিবি, ক্যাসান্ড্রা হচ্ছে আপনার নো এসকিউএল। আমি প্রিফার করব মাইএসকিউএল, পোস্টগ্রেস বা ওরাকেল, যে কোনো একটা আপনারা এখানে শিখতে পারেন। মঙ্গোডিবি বা ক্যাসান্ড্রা থেকে একটা নিতে পারেন। মঙ্গোডিবিটা প্রিফার করি আমি, এক্ষেত্রে মঙ্গোডিবি শিখতে পারেন। বিগ ডাটা টেকনোলজিস এর ক্ষেত্রে হাডুপ, স্পার্ক, কাফকা আছে অ্যাট দিস মোমেন্ট। স্পার্ক বা পাইস্পার্কটা ওয়াইডলি ইউজড বা খুবই পপুলার এই মোমেন্টে। ডাটা ওয়ারিং সলিউশনের মধ্যে রেডশিফট, বিগকোয়েরি, স্নোফ্লেক আছে। দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানি এই মোমেন্টে আসলে দেখা যায় যে স্নোফ্লেকিংটাই প্রিফার করে বা চায়। ইটিএল টুল আছে বিভিন্ন টাইপের, এখানে ট্যালেন্ট, অ্যাপাচি নাইফাই, আগে আমরা অ্যাপাচি স্পার্ক, অ্যাপাচি এয়ারফ্লো দেখে আসছি, ইনফরমেটিক আছে, ওডিআই আছে, এসএসএস আছে। আপনারা একটা ইটিএল টুল বা অর্কেস্ট্রেশন টুল ইউজ করতে পারেন, লেটস সে অ্যাপাচি এয়ারফ্লো। এটা সম্পর্কে আপনারা যদি একটু স্টাডি করেন, এটা সম্পর্কে পড়াশোনা করেন, কোনো একটা ডিজাইন করেন, একটা ইউজ কেসে করেন, তো দ্যাটস গুড ফর ইউ। ক্লাউডের বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে, অ্যামাজনের আছে, AWS, তারপরে আজিওর আছে, গুগলের আছে, গুগলের বিগকুয়েরি, তারপরে আজিওরের আছে হচ্ছে ডাটা লেক, তারপরে অ্যামাজনের আছে হচ্ছে S3, ল্যামডা, EC2, বিভিন্ন ধরনের এখন টেকনোলজি আছে। এখান থেকে আপনারা যে কোনো একটা ক্লাউড প্রিফার চুজ করে নিতে পারেন এবং আপনারা শিখতে পারেন। ডাটা গভর্নেন্সের জন্য বিভিন্ন রকম আসলে বিভিন্ন মেকানিজম বা বিভিন্ন টেকনিক আছে, GDPR, GCPI, এনক্রিপশন বা অ্যাক্সেস কন্ট্রোল, বিভিন্ন মেকানিজম আছে। ডেভঅপস স্কিলও এটা এখন বর্তমানে ডাটা ইঞ্জিনিয়ারদের চাচ্ছে। ডকার, কুবারনেটিস, CI/CD প্ল্যাটফর্ম, এরকম বিভিন্ন রকম স্কিলও চাই। বাট এখান থেকে যে আপনার সবই শিখতে হবে তা না, এর মধ্যে কারেন্টলি দেখা যাচ্ছে কুবারনেটিস বা ডকারটাই বেশি আসলে মার্কেটে বেশি, এখন প্রিফারেন্সটা বেশি। আচ্ছা, ফিউচার ট্রেন্ডস অফ বিগ ডাটা। আমরা তো দেখতেছি যে কারেন্টলি বিগ ডাটা কি করছে, ফিউচারে আসলে বিগ ডাটাতে আরো কি এটাকে ভার্সাটিলিটি অ্যাড করে দেবে। ওকে, তো আপনারা হয়তো শুনে থাকবেন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানা থাকবেন। তো এআই একটা বিশাল একটা জিনিস, এর সাথেও বিগ ডাটাও মতো একটা বিশাল জিনিস। এই দুটা বড় জিনিস যদি একসাথে ইন্টিগ্রেট করা যায় তাহলে কি হতে পারে, তাহলে তো আরো একটা বড় বিশাল জিনিস হতে পারে, যেটা দিয়ে আসলে এআই অ্যালগোরিদম বা মেশিন লার্নিং অ্যালগোরিদম তৈরি করা যেতে পারে, যেটা দিয়ে আসলে বিভিন্ন রকমের আমরা প্যাটার্ন রিকগনাইজ করতে পারি,
বিভিন্ন প্রেডিকশন করতে পারি। প্রেডিকশন মানে হচ্ছে একটা কাস্টমার আপনার মনে করেন এক টাইপের প্রোডাক্ট কিনতেছে বিভিন্ন ই কমার্স একটা সাইট, ঠিক আছে? তো এটা হতে পারে যে আমাদের বিভিন্ন রিকমেন্ডেশন ইঞ্জিন তৈরি করে কাস্টমার যদি এই টাইপের প্রোডাক্ট কিনতেছে তাহলে আমরা সিমিলার টাইপের প্রোডাক্ট তাকে সাজেস্ট করি, যেটা আসলে রিকমেন্ডেশন ইঞ্জিন বলা হয়। তো এই ধরনের প্রেডিকশন গুলা এআই এবং বিগ ডাটা বা মেশিন লার্নিং এর থ্রুতে করা হয়। তো এটার কিছু এক্সাম্পলস যদি বলে যে আমাদের কিছু মানে প্রেডিক্টিভ মেইনটেনেন্সের জন্য ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমরা এআই ইউজ করতে পারি। কাস্টমার প্রিফারেন্স, যেটা আগে বললাম যে এই ই কমার্স সাইটে আমরা কাস্টমার প্রিফারেন্সকে আমরা মানে প্রায়োরিটি দিয়ে যে কাস্টমার আর কি কি প্রোডাক্ট সে চুজ করতে পারে বা কি কি সে নিতে পারে ওটাকে আমরা আগে থেকে রিকমেন্ড করতে পারি। ফাইন্যান্সিয়াল সেক্টরে বিভিন্ন ফ্রড ডিটেকশন করার জন্য আসলে এআই টা দরকার আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এজ কম্পিউটিং। এজ কম্পিউটিং হচ্ছে বেসিক্যালি আমার যখনই ডাটা জেনারেট হবে ইনস্ট্যান্ট অন দ্য ফ্লাই আসলে ডাটাটা প্রসেসড হয়ে যাবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আসলে আমাদের হেল্পফুল বিভিন্ন এক্সাম্পল হতে পারে, যেটা হচ্ছে আমরা বিভিন্ন ভেহিকেল থেকে হচ্ছে সেন্সর ডাটা আসতে পারে। সো ওই সেন্সর ডাটার উপর বেস করে আমরা আসলে ড্রাইভিং ডিসিশন, যে আমরা কোন ডিরেকশনে যাব, আমাদের ড্রাইভিং আসলে ম্যাপটা কিরকম হবে, এই ধরনের বিভিন্ন রকম ডিসিশন দিতে পারে। তারপরে বিভিন্ন আইওটি, ইন্টারনেট অফ থিংস, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল যে আইওটি থিংস আছে, এখানে বিভিন্ন মেশিনারিজ আছে। মেশিনারিতে এগুলার মেশিনারিগুলো কারেন্ট স্ট্যাটাস কি, কোনো ধরনের এক্ষেত্রে পারফরমেন্স ডিগ্রেড করছে কিনা, তার কোনো ধরনের ফল্ট আছে কিনা, এই বিগ ডাটা দিয়ে এগুলো আসলে বিগ ডাটা এবং এআই এটা থ্রুতে আসলে এটা বের করা পসিবল। ডাটা ফ্যাব্রিক হচ্ছে অ্যানাদার ফিউচার ট্রেন্ড। এখানে আছে হচ্ছে বিভিন্ন ডাটা বিভিন্ন সোর্স থেকে ইন্টিগ্রেট করে একটা কমন একটা লোকেশনে একটা ইউনিফর্ম একটা জায়গাতে নিয়ে আসা। এটা আসলে বিভিন্ন ট্রানজেকশনাল এবং অ্যানালিটিক্যাল ডাটা বিভিন্ন এক জায়গাতে সেম জায়গাতে একটা সেম প্ল্যাটফর্মে একটা নিয়ে আসা, যেটা ইজিয়ার হয় ডাটা অ্যাক্সেস করার জন্য এবং সিকিউরিটি মেনটেন করার জন্য। ওকে, তো বেসিক্যালি আমরা স্লাইডটাই শেষ করলাম এখানে। তো নেক্সট হচ্ছে আপনাদের যদি কোশ্চেন্স থাকে রিলেটেড, তো ফার্দার কোশ্চেন্স করতে পারেন। শাকিল ভাই, ওভার টু ইউ। জি, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। সবগুলা টপিক খুব ভালোভাবে আপনি এক্সপ্লেইন করছেন। আই থিঙ্ক আমরা সবাই সেটা বুঝতে পারছি। তো এখানে অনেকে অনেক টাইপের কোশ্চেন করছে, তো আমি আসলে র্যান্ডমলি কিছু কোশ্চেন নিচ্ছি। তো সবার শুরুতে এক ভাই বলছেন, ওনার নাম হচ্ছে ফাহাদ হোসাইন। উনি বলছে যে বিগ ডেটা ইঞ্জিনিয়ারিং আর ডেটা সায়েন্স এটা কি কোরিলেটেড কিনা সামহাউ। তো এটা যদি আপনি একটু এক্সপ্লেইন করেন, ডেটা ইঞ্জিনিয়ারিং আসলে ডেটা সায়েন্সের সাথে কিভাবে কোরিলেটেড? কারণ ডেটা সায়েন্সে তো আমরা জানি নরমালি আমরা কি করি, ডেটা সায়েন্স বলতে আমরা বুঝি আসলে স্ট্যাটিস্টিক্স এর একটা আপডেটেড ভার্সন, তাই না? তো ডেটা ইঞ্জিনিয়ারিং এর সাথে আবার ডেটা সায়েন্সের রিলেশনটা কেমন? আচ্ছা, আমরা প্রিভিয়াস স্লাইডগুলোতে বলে আসছিলাম যে আসলে ডেটা ইঞ্জিনিয়ারদের আসলে রোলস এন্ড রেসপন্সিবিলিটিসটা কি। এটা আসলে একটা ডাটা ইঞ্জিনিয়ার ভ্যারাইটিস অফ সোর্স থেকে ডাটা ইন্টিগ্রেট করে, দেন ডাটা প্রসেস করে, দেন একটা প্রসেস করার সময় বিভিন্ন রকম অ্যালগোরিদম বা বিভিন্ন রকম ট্রান্সফরমেশন লজিক অ্যাপ্লাই করে। অ্যাপ্লাই করার পর দেন একটা ওয়েল স্ট্রাকচার্ড ওয়েতে ডাটাকে নিয়ে আসে ফর ফার্দার অ্যানালাইসিস হতে পারে বা বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগোরিদম ওই প্রসেস ডাটার উপর হতে পারে, ঠিক আছে? তো একজন ডাটা ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে আপনার বিভিন্ন সোর্স থেকে ডাটাগুলোকে কালেক্ট করা, বিভিন্ন ফর্মুলা বা বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন লজিক অ্যাপ্লাই করার পরে ফাইনালি একটা ওয়েল শেপ, একটা স্ট্রাকচার শেপে ডাটাকে স্টোর করা হয়, যাতে ফার্দার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডাটা সায়েন্টিস্ট ওই ডাটাটা ইউজ করে ওর উপর বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে পারে। তো ডাটা ইঞ্জিনিয়ারের রোলটা আর ডাটা সায়েন্টিস্টের রোলটা ডিফারেন্ট। একজন ডাটা সায়েন্টিস্ট এটা মানে তার জন্য এটা হেডেক না যে আসলে একটা সোর্স সিস্টেম থেকে কিভাবে ডাটাটা আসবে, কিভাবে এটার উপর বিভিন্ন রুল অ্যাপ্লাই হবে, কিভাবে ডাটা ক্লিন করা হবে, কিভাবে ডাটাটা স্টোর করা হবে, এগুলো তার একজন ডাটা সায়েন্টিস্টের হেডেক না, এটা একটা ডাটা ইঞ্জিনিয়ারের হেডেক, ঠিক আছে?
ডাটা সায়েন্টিস্টের হেডেক হচ্ছে কিভাবে আমি মেশিন লার্নিং এফিশিয়েন্টলি ওটার উপর অ্যাপ্লাই করে বিভিন্ন প্রেডিক্টিভ অ্যানালাইসিস করতে পারবো, বিভিন্ন রিকমেন্ডেশন করতে পারবো কাস্টমারকে। সো এটা হচ্ছে তার রোলটা। তো ইটস দ্য ডিফারেন্স বিটুইন ডাটা ইঞ্জিনিয়ার আর ডাটা সায়েন্টিস্ট, দুটো ফিল্ড হিসেবে। ওকে, শাকিল ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ, অনেক সুন্দর করে এক্সপ্লেইন করছেন পুরো ব্যাপারটা। তো আচ্ছা ভাইয়া, দেন আরেকটা কোশ্চেন আমি যদি র্যান্ডম করি, এখানে আরেকজন ভাই বলছেন, উনি নাম হচ্ছে নয়ন ভাই। তো উনি উনি বলছেন যে আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে ডেটা ইঞ্জিনিয়ারিং আসলে এটা কি গুড ক্যারিয়ার কিনা, মানে এই ফিল্ডে আসলে ফিউচার কেমন, বা এআই দিয়ে আসলে সামহাউ ডেটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডটাকে আসলে কোনোভাবে রিপ্লেস করা যাবে কিনা? আচ্ছা, বেসিক্যালি ডেটা ইঞ্জিনিয়ারিং বা আদার্স যে ফিল্ড গুলো, মেশিন লার্নিং আমি এখানে নিয়ে আসছি।